অদিতির সাথে এক রুমে স্বামী হিসেবে থাকা আমার পক্ষে সম্ভব নয় মা। এটা তুমি আর অদিতি দুজনই খুবই ভালো মতো জানো। শুধুমাত্র নিজের দায়িত্ববোধ থেকে আমি অদিতিকে বিয়ে করে গড়ে তুলেছি। এর থেকে বেশি কিছু ওর জন্যে আমি করতে পারবো না মা। কিন্তু বাবা, তোমাদের দুজনের তো বিয়ে হয়ে গেছে, এখন এই সম্পর্ক মেনে নিতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে মা। তুমি অদিতিকে চিনো না। অদিতি কতটা আনস্মার্ট আর ভীতু একটা মেয়ে সেটা কি তোমার অজানা? ওকে আমি কোনো ইভেন্টে আমার সাথে নিয়ে গেলেও একটা কথাও ঠিকমতো বলতে পারে না। সবসময় বয় আর জড়তায় চুপসে দেখে। অদিতির জন্যে নিজের বন্ধু বান্ধব আর আত্মীয়র কাছে আমাকে কতটা নিচু হতে হয় সেটা তুমি বুঝো? তাহলে তুই ওকে নিজের মতো করে তৈরি করে নিলেই তো তবেই পারিস আহানা। মেয়েটা ভীষণ লক্ষ্মী ভদ্র একটা মেয়ে, তোর কথা মতো চলবে সব সময়। মা, আমি সবসময় এমন একজনকে জীবন সঙ্গী হিসাবে চেয়েছি যে আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আমার কথা মতো উঠবস করা কোনো রোবট আমি চাইনি। একজন দেশের টপ বিজনেসম্যানের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা কি আদৌ এই মেয়ের আছে? আহানা, ভুলে যাস না, অদিতির বাবার জন্যই আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। যে সব সময় তোর বাবা আশরাফ ওয়াহিদ প্যারালাইসিসড হয়ে গিয়েছিলেন, সেই সময় অদিতির বাবাই কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। আজ যেসব আত্মীয় স্বজনদের কটুর কথার জন্য তুই অদিতিকে গ্রহণ করতে চাইছিস না, সেই সময় এসব আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। শুধুমাত্র এগিয়ে এসেছিল অদিতির বাবা ইলিয়াস আমিন। সেই জন্যই আঙ্কেলের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকবো মা। কিন্তু তাই বলে অদিতিকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অদিতির বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু অদিতির আম্মু আমিনা আন্টি কেন এরকম একটা অন্যায় আবদার করে বসলেন? উনার স্বামী সাহায্য করেছিলেন বলে কি আমরা উনার গোলাম হয়ে গেছি? হাসপাতালে এমনভাবে আমার সাথে কথা বললেন যেন উনার ফ্যামিলির সব দায়িত্ব আমার। উনি কেন আঙ্কেলকে দিয়ে সেই অবস্থায় এই প্রস্তাব দিলেন মা? আমার রাজি হওয়া ছাড়া আর কি কোনো উপায় ছিল? আঙ্কেলকে আমি ফিরে দিতে পারবো না, সেটা অদিতির আম্মু খুব ভালো করে জানতেন। উনি জোপ বুঝে কূপ মেরেছেন। এতক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়ে নিজের স্বামীর মুখ থেকে বের হওয়া ২০ বাক্যগুলো চুপচাপ শুনে যাচ্ছিল অদিতি। পুরো নাম ফাহমিদা জাহান অদিতি। আস্তার আর আহনাফের বিয়ের প্রায় ৩ মাস পুরো হয়েছে, তবুও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়নি। এখনও স্বামীর বাসায় আলাদা রুমে থাকতে হয় অদিতিকে। তার অবশ্য কারণও আছে। আহনাফ সামনাসামনি অদিতির সাথে রুট ব্যবহার না করলেও অদিতিকে যে আহনাফ পছন্দ করে না সেটা অদিতি বুঝে ফেলেছে এই ৩ মাসে। তাদের সম্পর্কের এই টানাপোড়েন দেখে অদিতির শাশুড়ি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের ছেলে আহনাফকে তিনি আজ বোঝাবেন। দুর্ভাগ্যবশত অদিতি সেই সময়ই চা নিয়ে তার শাশুড়ি আজমেরি ওয়াহিদের রুমে প্রবেশের সময় আহনাফের বলা কথাগুলো শুনে ফেলে। কথাগুলো শুনে তীব্র অভিমান জন্ম নেয় অদিতির মনের গহীনে। অদিতি টলমল চোখে কিছু না বলেই চুপিসারে নিজের রুমের ভেতর এসে দরজা বন্ধ করে ডুকরে কেঁদে ওঠে। এত অপমান, এত অবহেলা, এসবই কি লেখা ছিল তার কপালে? কেন তার মা আহনাফের কাছে তার বাবার অসুস্থতার সময় তাকে বিয়ে করার জন্য অনুরোধ করে? সে কি জলে পড়ে গিয়েছিল? কতটা নিচু আর তাচ্ছিল্যের নজরে দেখে তার স্বামী তাকে? আহনাফের এই দয়ার কোনো প্রয়োজন কি আদৌ ছিল? যে দয়া আর সহানুভূতি জুড়ে শুধু অসম্মান আর অপমান থাকে, তাকে কি আদৌ সহানুভূতি বলে? অদিতি আর আহনাফের বিয়ে হয়েছে আজ প্রায় ৩ মাস, তবুও অদিতির সাথে স্বামীর মতো আচরণ করতে পারেনি আহনাফ। এখনো একই বাসার ছাদের নিচে আলাদা আলাদা রুমে থাকে তারা দুইজন। যেদিন থেকে অদিতির বাবার হার্ট সার্জারির জন্য তাকে হসপিটালাইজ করা হয়েছে, সেই দিন থেকেই অদিতির জীবন সম্পূর্ণ বলতে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল অদিতি, কিন্তু বাবার অসুস্থতা, চিকিৎসা খরচ প্রভৃতির বিভিন্ন কারণে এই বছর পরীক্ষা দেওয়া হলো না তার। নিজের বড় ভাইয়ের স্ত্রী জুয়ের কথায় প্রভাবিত হয়ে অদিতিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অদিতির মা আমিনা বেগম। হাসপাতালে নিজের বন্ধুকে দেখতে আসা আশরাফ ওয়াহিদের কাছে নিজের মেয়ের জন্য অনুরোধ করে বসলেন তিনি। আহনাফের বাবা আশরাফ ওয়াহিদ সাথে সাথে রাজি হয়ে গেলেন নিজের ছেলে আহনাফ ওয়াহিদের সাথে তার বন্ধুর মেয়ে অদিতির বিয়ের জন্য। কিন্তু রাজি হলো না আহনাফ।
তবুও মুখের উপর না করতে পারল না সে এক অব্যক্ত কুণ্ঠার কারণে। যতই হোক আজ অদিতির বাবার জন্যই তার বাবাকে সুস্থ করতে পেরেছে সে। তখন যদি আঙ্কেল সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন, আজ হয়তো তার বাবা এখনও হুইল চেয়ারে বসে দিনাতিপাত করতেন। নিজের কৃতজ্ঞতা বোধের কারণেই অনেকটা বাধ্য হয়েছে আহনাফ অদিতিকে বিয়ে করার জন্য। বিয়ের পর অবশ্য অনেক চেষ্টা করেছে আহনাফ অদিতির সাথে অ্যাডজাস্ট করার, কিন্তু অদিতির চাল চলন কথা বলার ধরন কোনো কিছুই আহনাফের মন মতো ছিল না। থাকবেই বা কীভাবে? যেখানে আহনাফের বয়স প্রায় 30 বছরের কাছাকাছি, সেখানে অদিতির বয়স মাত্র 17 বছর। আহনাফ সবসময় একজন শিক্ষিত স্মার্ট মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে চেয়েছিল, যে মেয়ে তার সাথে তাল মিলিয়ে চলতে পারবে। যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্যে আহনাফকে বিদেশের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখতে হয়, বিদেশে যেতে হয়, তাই তার মতোই স্মার্ট কোনো মেয়েকে আহনাফ চেয়েছিল তার কল্পনায়। সেখানে তার কপালে জুটল তার থেকে 13 বছরের ছোট্ট একটা আনস্মার্ট ভীতু পিচ্চি মেয়ে, যাকে নিয়ে কোনো ইভেন্টে যাওয়া তো দূর, কোনো রেস্টুরেন্টে পর্যন্ত নিয়ে যেতে অস্বস্তি হয় আহনাফের। বিয়ের প্রথম অদিতিকে নিজের রুমেই থাকতে দিয়েছিল আহনাফ, কিন্তু অদিতি আহনাফের প্রয়োজনীয় জিনিসপত্র এদিক সেদিক করে ফেলত। অফিসে যেতেও লেট হয়ে যেত আহনাফের। বিরক্ত হয়ে অদিতিকে ধমক দিয়ে নিজের জিনিসপত্রে হাত দিতে নিষেধ করে দিয়েছিল আহনাফ। অদিতিও আহনাফের কথা মেনে চলার চেষ্টা করেছে, কিন্তু একদিন অদিতি মাতব্বরি করে আহনাফের জন্য কফি বানিয়ে টেবিলে রেখে দিয়েছিল। অদিতি ভেবেছিল আহনাফ হয়তো খুশি হবে, কিন্তু আহনাফ ফোনে কথা বলতে বলতে টেবিলে রাখা কফির মগ খেয়াল না করে ভুলবশত ফেলে দেয়। ফলস্বরূপ আহনাফের প্রয়োজনীয় ফাইলপত্র কফিতে ভিজে একাকার হয়ে যায়। আহনাফ রাগে চিৎকার করে অদিতিকে ধমকে বলে ওঠে, তোমাকে কে বলেছিল ফাইলগুলোর সামনে কফির মগ রাখতে? হ্যাঁ, তোমাকে বলেছি আমি আমাকে কফি বানিয়ে দাও? আমার এতদিনের এত পরিশ্রম সবকিছু তোমার বোকামের জন্য ভিজে নষ্ট হয়ে গেল। কোনো কাজ না পারলে চুপচাপ বাসার এক কোনায় করে থাকতেই তো পারো। এত পণ্ডিতি কে করতে বলেছে তোমায়? সেই দিনের পর থেকেই শাস্তিস্বরূপ আহনাফের রুমের তীর সীমানায় পাড়া দেওয়া নিষেধ অদিতির জন্য। আহনাফের সাথে বলতে গেলে কোনো যোগাযোগই নেই অদিতির। আহনাফ সকালে উঠে নাস্তা করে বেরিয়ে যায় অফিসে, ফিরে গভীর রাতে। তারপর ডিনার করে নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। অদিতির কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না আহনাফ। এসব কিছু লক্ষ্য করে আহনাফের মা আজমেরি ওয়াহিদ আহনাফকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু আহনাফ তো যেন অদিতিকে তলা রেটই করতে পারে না। আর আজ শাশুড়ির রুম থেকে আহনাফের বলা কথাগুলো শুনে মন ভেঙে গড়িয়ে গেল কিশোরী অদিতির। নিজের মায়ের সিদ্ধান্তের উপর প্রচণ্ড ক্ষোভ জন্ম নিল অদিতির মনে। অদিতির চোখের জল মুছে সিদ্ধান্ত নিল সে আর এই অসঙ্গতিপূর্ণ সম্পর্কে জোর করে পড়ে থাকবে না। আহনাফ অফিস থেকে ফিরে এলে সেও তার সমস্ত অভিমানের কথা বলে দেবে। স্বভাবতই আজও গভীর রাত করে বাড়ি ফিরেছে আহনাফ। এমনটা নয় যে আহনাফ সবসময়ই লেট করে বাড়ি ফেরে। বিয়ের আগে আহনাফ ঠিক টাইম মতোই বাড়ি ফিরত, কিন্তু বিয়ের পর থেকে আহনাফের মধ্যে এই অনীহা চলে এসেছে। অদিতিকে এতটা অপছন্দ করার কারণ আহনাফ নিজেও জানে না। আহনাফ সবসময় ম্যাচিউর আচরণ পছন্দ করে, কিন্তু অদিতির বাচ্চামি স্বভাব আহনাফের কাছে বিরক্ত লাগে। আহনাফও মাঝে মাঝে নিজেকে বোঝায় মেয়েটা তো বাচ্চাই, বয়স আর কত হবে, 17। তবুও কোনো কেন যেন আহনাফ মেনে নিতে পারে না তার স্ত্রীর অপরিপক্ক আচরণ। আজ সারাদিন অফিস আওয়ারে নিজের মায়ের বলা কথাগুলো ভেবে রেখেছে আহনাফ, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। অদিতিকে নিজের প্রেয়সীর নজরে কল্পনা করতে পারে না আহনাফ। সেই অনুভূতি কাজ করে না তার ভেতরে। মাঝে মাঝে নিজের রুড ব্যবহারের জন্য তার একটু অপরাধবোধ হয় শুধু। এসব চিন্তা করতে করতেই বাড়ি পৌঁছে যায় আহনাফ। আজও অতিথি অপেক্ষা করছিল তার জন্য। মেয়েটাকে দেখলে মায়াও হয় না আহনাফের। আহনাফ আনমনেই বলে, কোনো মায়াও তো নেই মেয়েটির মুখশ্রীতে, ভালো কিভাবে লাগবে? আহনাফ নিষ্প্রভ চাহনি নিয়ে এক পলক অদিতির দিকে চেয়ে আবার চোখ নামিয়ে চলে যেতে নিলে অদিতি শান্ত মন্থর কণ্ঠে বলে, আহনাফ ভাইয়া, আমার কিছু কথা বলার ছিল। অদিতির কণ্ঠস্বর শুনেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আহনাফ। যা বলার তাড়াতাড়ি বলো। আসলে ভাইয়া, আপনি যেহেতু আমার সাথে বিয়ের এই সম্পর্কে থাকতে চাচ্ছেন না, আমিও আপনাকে জোর করব না। আপনি চাইলে আমাকে ছেড়ে দিতে পারেন। আহনাফ ভাবেনি হঠাৎ অদিতি তাকে এইসব কথা বলবে। নিজেকে একটু শান্ত করে আহনাফ নিষ্প্রভ স্বরে বলে, তুমি আর আমি চাইলেও এখন আমাদের আলাদা হওয়া সম্ভব নয় অদিতি। তোমার বাবা এখনো হসপিটালে, আর এই মুহূর্তে
নিজের দায়িত্ববোধ আর বাবার দেওয়া কথা রাখতে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। আর তুমিও যদি ডিভোর্স নিয়ে নিজের পরিবারে ফিরে যেতে চাও, তাহলে তোমার মা আর বাবি আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে জোর করবেন। লাভ কিছুই হবে না, সিনক্রেট হবে। আহনাফের যুক্তিপূর্ণ কথাগুলোর বিপরীতে পাল্টা কোনো যুক্তি উপস্থাপন করতে পারে না অদিতি। চুপচাপ চোখ মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে থাকে আহনাফের সামনে। আহনাফও অদিতির বক্তব্য শোনার অপেক্ষা করে না, হনহনিয়ে চলে যায় নিজের রুমের দিকে। অদিতি ঠায় দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে। আহনাফ লম্বা একটা শাও নিয়ে বিছানায় বসে পড়ে ল্যাপটপ নিয়ে। এখন কিছুটা ফুরফুরে লাগছে তার। অদিতির বলা কথাগুলো নিয়ে অতটা মাথা ঘামায় না আহনাফ। ল্যাপটপ নিয়ে নিজের কাজে মগ্ন হয় সে। তখনই আহনাফের রুমের বাইরে দাঁড়িয়ে জড়তা কাটিয়ে ডোর নক করে অদিতি। কাজের মধ্যে ব্যাঘাত ঘটায় আবার মেজাজ বিগড়ে যায় আহনাফের। দরজা খুলে অদিতির দিকে রাগী দৃষ্টিতে চেয়ে আহনাফ শুধায়, আবার রুমের সামনে এসেছো কেন? কি চাই? অদিতি ভয়ে জড়সড় হয়ে বলে, ভাইয়া, আমি আবার পড়া শুরু করতে চাই। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি অনেকক্ষণ ধরে ভেবেছি। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবার এইচএসসি পরীক্ষা দিব। পড়াশোনা শেষ করা পর্যন্ত আপনি একটু কষ্ট করে আমার দায়িত্ব নিন। একটা ভালো ভার্সিটিতে চান্স পেলে আমি হোস্টেলে চলে যাব ভাইয়া। তারপর আপনাকে আর আমাকে সহ্য করতে হবে না। আর পড়া কমপ্লিট হলে আমি চাকরির চেষ্টা করব আহনাফ ভাইয়া। তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো দায়িত্ববোধ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে না আপনার মধ্যে। আর আমাকেও তখন মা আর ভাবি বোঝা মনে করবেন না। আহনাফ অদিতির পরিপক্ক কথাবার্তা শুনে কিছু মুহূর্তের জন্য থমকে যায়। মেয়েটার মাথায় এত বুদ্ধিরও কোত্থেকে? আজ প্রথমবার অদিতির কথা শুনে বিরক্ত বোধ হয় না আহনাফের। আহনাফ গম্ভীর স্বরে বলে, নট এ ব্যাড আইডিয়া। ঠিক আছে, তাহলে তুমি পড়া কমপ্লিট করার সিদ্ধান্ত যখন নিয়েছো, পড়া কমপ্লিট করতে পারো। তোমার ভর্তি সমস্ত ফিস আমি দিয়ে দেব। অদিতি খুশিতে আরও কিছু বলার আগে আহনাফ তার মুখের উপর দরজা বন্ধ করে চলে যায়। আহনাফের এই কাণ্ডে মুহূর্তেই অদিতির খুশিতে ঝলমল করা মুখখানা মলিনতায় ছেয়ে যায়। অদিতি মুখ ভার করে চলে যায় নিজের জন্য বরাদ্দকৃত গেস্ট রুমে। নিজেকে সান্ত্বনা দিয়ে অদিতি নিজেই বলতে থাকে, আপাতত অপমান সহ্য করে কষ্ট করে পড়াশোনাটা শেষ কর অদিতি। তারপর সবার জীবন থেকে হারিয়ে যেতে পারবি তুই। তারপর আর কারো অপমান, অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হবে না তোকে। ব্যাস, শুধু কয়েকটা বছর, একদিন সব কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অদিতির সাথে কথা শেষ করার পর আহনাফ আর নিজের কাজে মন বসাতে পারে না। রাগে ল্যাপটপ বন্ধ করে বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। নিজের মনের অজান্তেই অদিতির হঠাৎ করে বলা ম্যাচিওর কথাবার্তাগুলো ভাবিয়ে তোলে গম্ভীর স্বভাবী আহনাফকে। আহনাফ আনমনেই বলে, অদিতিও কি আমার সাথে থাকতে চায় না? এত তারা তার আমার কাছ থেকে ছাড়া পাওয়া? অবশ্য তাতে আমার কি খুব শখ নাকি তার সাথে থাকার? বাধ্য হয়ে এই সম্পর্কের বোঝা টানছি আমি। আহনাফ আনমনে এসব ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আজ আর ঘুমোতে পারে না সে। বিছানা ছেড়ে উঠে বসে পড়ে বিভিন্ন চিন্তার আনাগোনায়। অদিতি তো এতদিন ছাড়াছাড়ির কথা বলেনি, হঠাৎ তাহলে এসব কথা বললো কেন? হ্যাঁ, বলেছে, তাতে আহামরি কি হয়েছে? আমিও তো এটাই চাই। একদিক থেকে ভালোই হয়েছে, পড়াশোনা করলে যদি একটু বুদ্ধি শুদ্ধি হয়, ম্যানার্স শিখে, তাহলে তো ভালোই হবে। ওকে নিয়ে আর ক্লায়েন্টদের সামনে এম্বারাসমেন্টে পড়তে হবে না। আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই অদিতির কথাগুলো আবার তার কর্ণকুহরে বাজতে থাকে। পড়া কমপ্লিট হলে আমি চাকরির চেষ্টা করব আহনাফ ভাইয়া। তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো প্রতিবন্ধকতা আপনার থাকবে না। আহনাফ বিছানা ছেড়ে উঠে ডিভানে বসে সিগারেট বের করে সুখ টান দিতে থাকে। অদিতিকে নিয়ে আজ প্রথমবার এত চিন্তা করছে আহনাফ। কেমন যেন অন্যরকম লাগছে সবকিছু। আহনাফ মস্তিষ্ককে অন্যদিকে রিমুভ করার জন্য মোবাইলে ফোন বের করে কানে হেডফোন গুজে গান শুনতে থাকে। অদিতি ভোর থেকে প্রবল উৎসাহে আহনাফের রুমের আশেপাশে ঘুরঘুর করছে। আর আজ আহনাফ তাকে কলেজে নিয়ে যাবে বলেছে। অদিতি তাই সকাল সকাল রেডি হয়ে বসে আছে। অদিতি অস্থির হয়ে পায়চারি করছে আহনাফের রুমের বাহিরে। এক পর্যায়ে অস্থিরতা দমিয়ে রাখতে না পেরে অদিতি আহনাফের রুমের দরজা নক করা শুরু করে। আহনাফ রুমের দরজা খুলে অদিতিকে ধমক দিয়ে বলে, তোমাকে কতবার বলেছি অদিতি, অযথা আমার রুমের সামনে এসে দরজা নক করবে না?
অদিতি কিছু বলতে গিয়েও থমকে দাঁড়ায়, বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে নিজের স্বামীর দিকে। আহনাফ কালো ব্লেজার আর সফেদ রঙের শার্ট পরে অফিসের ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্বভাবস্বরূপ গাম্ভীর্য ভাব বিদ্যমান। তবুও কতই না সুদর্শন লাগছে তার স্বামীকে। কিন্তু এই স্বামী নামক সুদর্শন পুরুষটি তাকে ভালোবাসা তো দূর, সহ্যই করতে পারে না। এ কথা চিন্তা করতেই অদিতির অন্তঃকরণে অজানা এক যন্ত্রণার উদ্বেগ হয়। তীব্র অভিমান জন্ম নেয় মনের গহীনে। অদিতি নিজেকে সামলিয়ে শান্ত কণ্ঠে বলে, লেট হয়ে যাচ্ছিল দেখে আপনার রুমের দরজা নক করলাম, দুঃখিত। আর আসবো না আপনার রুমের সামনে। অদিতি কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে আহনাফের সামনে থেকে সরে গেল। আহনাফ ভেবেছিল অদিতি হয়তো তার ধমকে ভয়ে জড়সড় হয়ে কান্না করতে থাকবে, কিন্তু এই অদিতিকে যেন আহনাফ চিনতে পারছে না। মেয়েটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, তার বাচ্চা সুলভ আচরণগুলো একটু একটু করে হারিয়ে যাচ্ছে। বিষয়টা মাথায় আসতেই আহনাফের ভেতরে কেমন যেন অস্থিরতা বোধ কাজ করতে থাকে। আহনাফ আনমনেই ভাবতে থাকে, অদিতির হঠাৎ এই বদলে যাওয়ার পেছনে কি আমি দায়ী? অদিতি কি ধীরে ধীরে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে? পড়াশোনা শেষে প্রতিষ্ঠিত হওয়ার পর দূরে কোথাও হারিয়ে যাবে? মনের অজান্তেই বুকের ভেতরটা আটকে ওঠে আহনাফে। নিজের অন্তরে হঠাৎ সৃষ্টি হওয়া অপরিচিত এক এই অনুরক্তিতে আহনাফের দম বন্ধ হয়ে আসে। আহনাফ অস্থির হয়ে হনহন করে বাড়ির বাইরে বের হয়ে মুক্ত বাতাসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অদিতি গাড়ির ভেতরে বসেই নিঃশব্দে কান্না করছিল। আহনাফকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অদিতি তাড়াহুড়ো করে নিজের চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে বসে। আহনাফও নিজেকে সংযত করে গাড়িতে বসে পড়ে। ভাবলেশীন ভঙ্গিতে ড্রাইভ করতে থাকে আহনাফ, যেন গাড়িতে সে ছাড়া আর কোনো মানুষ উপস্থিত নেই। অদিতির দিকে ভুলেও একবারের জন্য তাকায় না আহনাফ। অদিতিও চুপচাপ উদাসীন হয়ে বসে থাকে। সিটে হেলান দিয়ে বাহিরের দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য প্রকৃতির মাঝে বিলীন হয়ে যায় অদিতি। সারা রাস্তা কেউ কারোর সাথে কোনো কথা বলে না। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা বিরাজ করছে, যেন দুই মেরুর দুজন অপরিচিত যাত্রী তাদের অজানা গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। আহনাফের অদিতির ওপর প্রচণ্ড রাগ অনুভূত হতে লাগলো। যদিও এর কোনো কারণ নেই, তবুও আহনাফের ভীষণ রাগ লাগছে অদিতির নীরবতা দেখে। মেয়েটার ধমক না দিতে পারলে শান্তি নেই। আহনাফ নীরবতা ভেঙে ক্ষীণ আওয়াজে বলল, আমার সামনে বেশি ম্যাচিউর হওয়ার নাটক করতে হবে না তোমাকে অদিতি। নাটক মানে? কিসের নাটকের কথা বলছেন ভাইয়া? অদিতির কথা শোনার সাথে সাথেই আহনাফ তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষে ভয়ানক তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে অদিতির দিকে। অদিতি কিছু না বুঝে আহনাফের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। আহনাফ গম্ভীর কণ্ঠে শুধায়, তোমার আর আমার মধ্যে বিদ্যমান অসঙ্গতিপূর্ণ সম্পর্কের নাম কি? অদিতির চোখ নামিয়ে মিন মিন আওয়াজে বলে, বৈবাহিক সম্পর্ক। তাহলে আমাকে ভাইয়া বলে ডাক দিচ্ছ কেন? আহনাফের ধমক খেয়ে ভয়ে চুপসিয়ে যায় অদিতি। আতঙ্কে হাত পা অবশ হয়ে যায় তার। আহনাফকে বিয়ের আগে থেকেই ভাইয়া বলে ডেকে অভ্যস্ত অদিতি। বিয়ের পর এত কিছু মাথায় ছিল না অদিতি। বাবার অসুস্থতা, নিজের মা আর ভাবির তার জীবন নিয়ে অহেতুক বাড়াবাড়ি, আর আহনাফের তার প্রতি রুষ্ট ব্যবহার, এসবের মাঝে দুশ্চিন্তা আর মনোকষ্টে দিন পার করা অদিতির এত কিছু মাথায় থাকবেই বা কিভাবে? অদিতি সোজাসাপটা উত্তর দিল। খেয়াল ছিল না। অদিতির উত্তর আহনাফের পছন্দ হলো না। দু চোখে ক্ষিপ্ততা নিয়ে আহনাফ রাগান্বিত স্বরে বলল, কোন দিকে খেয়াল থাকে তোমার? হ্যাঁ, একজন মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাই তো জানো না তুমি। বেকুবের মতো আচরণ করে বেড়াও। কতবার বলেছি এই শব্দ ব্যবহার করবে না? তোমাকে এক কথা কতবার বোঝাতে হয়? আহনাফ আরও কিছুক্ষণ অদিতিকে কথা শুনিয়ে কলেজের সামনে নিয়ে আসে। অদিতি মন খারাপ করে গাড়ি থেকে নেমে টলমল চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তবে আহনাফের এখন একটু ভালো লাগছে। খুব ম্যাচিউরিটি দেখাচ্ছিল না তাকে। পিচ্ছি মেয়ে পিচ্ছি মেয়েদের মতো থাকবে। গম্ভীর যুক্তিপূর্ণ কথাবার্তা কেন বলবে? হ্যাঁ হ্যাঁ, আমি চাই আমার স্ত্রী স্মার্ট হোক, ম্যাচিউর হোক। তবুও অদিতির সাথে এসব বিষয়গুলো খাপছাড়া লাগে। আহনাফ মনে মনে এইসব চিন্তা করে অদিতির দিকে তাকায়। অদিতির মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সময় কেঁদে ফেলবে। তবুও নিজের আবেগকে আটকে রাখার চেষ্টা করছে সে। আহনাফের এইবার একটু খারাপ লাগে অদিতির জন্য। অদিতির মাথায় হাত রাখতে গিয়েও থেমে যায় আহনাফ। কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় সেটা জানা নেই আহনাফের। বিশেষ করে অদিতির সামনে আহনাফের জড়তা আরও বেড়ে যায়। আহনাফ আদুরে কণ্ঠে কিছু বলতে না পেরে উল্টো ধমক দিয়ে বলল,
পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে জলদি চলো। তোমার কলেজের কাজ শেষ করে আমাকে অফিসে যেতে হবে। তোমার পেছনে সময় নষ্ট করার মতো অপরন্ত সময় আমার নেই। আহনাফ অদিতিকে কলেজে ভর্তি করিয়ে ক্লাসে যাওয়ার নির্দেশ দিয়ে গাড়িতে বসে পড়ে। তবে যাওয়ার আগে আবার কি যেন ভেবে গাড়ির জানালা খুলে অদিতিকে ইশারায় সামনে এসে দাঁড়াতে বলে আহনাফ। অদিতির সামনে আসতে আহনাফ আদেশের স্বরে বলে, খবরদার, কোনো ছেলের সাথে মিশবে না। এখানে পড়তে এসেছো, তুমি এই কথা ভুলে যেও না। তাই শুধু পড়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে। আমি যদি শুনি কোনো ছেলের সাথে কথাবার্তা বলেছো, তাহলে তোমার পড়া এখানেই বন্ধ। মাইন্ডেড। অদিতিকে কিছুক্ষণ শাসিয়ে আহনাফ গাড়ি স্টার্ট করে তার সামনে দিয়ে শাঁ করে চলে যায়। অদিতির থম ধরে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। মনের ভেতর বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। অদিতির ব্যাপারে সবসময় উদাসীন আচরণ করা আহনাফ আজ কেন এত অধিকারবোধ দেখালো তাকে? তাহলে কি আহনাফও তাকে হারানোর ভয় করে? অদিতির সাথে সাথেই নিজেকে সামলিয়ে মনে মনে ভরকায়। কেন আশা করছি আমি ওনার কাছ থেকে? উনি যা করেছেন, যা বলেছেন, সব কিছু দায়িত্ববোধ থেকে বলেছেন, এর বাইরে কিচ্ছু নয়। অদিতি আর সময় নষ্ট না করে ক্লাসে চলে যায়। আহনাফ অফিসে বসে গভীর ভাবনায় ডুবে আছে। কোনো কাজে এই মুহূর্তে মনোযোগ দিতে পারছে না সে। মনটা বারবার অদিতি অদিতি করছে। অদিতিকে কলেজে ভর্তি করিয়ে দিলেও মনের মধ্যে একটা দুশ্চিন্তা রয়ে গেছে আহনাফের। মেয়েটার বয়স কম, তার উপর আবার মেয়েটাকে সবসময় নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে আহনাফ। যদি অদিতি বলতে যায়, অন্য কারো মোহে পড়ে যায়, তখন কি হবে? দুশ্চিন্তায় এসির মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে আহনাফের। এসির পাওয়ার বাড়িয়ে নিজের মাথা চেপে ধরে আহনাফ। কাল রাত থেকেই এক অন্যরকম অস্থিরতা কাজ করছে আহনাফের হৃদয়। যে মেয়েটাকে এতদিন দেখেও না দেখার ভান করতো আহনাফ, আজ হঠাৎ তাকে নিয়ে নিজের ভাবনাগুলোকে বন্ধ করতে পারছে না সে। এর কারণ কি হতে পারে? অদিতি নিজে থেকেই তার জীবন থেকে সরে যেতে চেয়েছে, সেই জন্য নাকি তার মায়ের বলা কথাগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করার জন্য? মে আই কাম ইন, স্যার? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে ভাবনায় সুতোয় টান পড়ে আহনাফের। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে স্বাভাবিক হয়ে বসে আহনাফ। নাজিমকে ইশারায় ভেতরে প্রবেশ করার অনুমতি প্রদান করে। নাজিম ভেতরে আসতেই ডেস্কের ওপরে একটা এনভেলপ রেখে আহনাফ গম্ভীর স্বরে বলে, তোমাকে আর অফিসে আসতে হবে না নাজিম, ইউ আর ফায়ার্ড। নাজিম অনুরোধ করে বলে, স্যার, আমি খুবই দুঃখিত এতদিন অ্যাকশন করার জন্য। আমার স্ত্রীকে নিয়ে এতদিন হসপিটালে ছোটাছুটি করতে হয়েছে স্যার। আমার খুবই স্ত্রী অসুস্থ ছিল। আহনাফ নিষ্প্রভ দৃষ্টিতে চেয়ে পড়ল। তো আমি কি করব? রুলস ইজ রুলস। তোমার জায়গায় অন্য একজনকে হায়ার করা হয়েছে। নিজের বেতন বুঝে নিয়ে বেরিয়ে যাও। নাজিম অনেক অনুনয় বিনয় শুরু করলো আহনাফের কাছে, কিন্তু আহনাফ কোনো দয়া দেখালো না। এক সময় তার পরিবারও তো কতটা অসহায় ছিল, এই তখন তো কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি ইলিয়াস আঙ্কেল ছাড়া। তাহলে সে কেন কারো প্রতি সদয় হবে? প্রশ্নই ওঠে না। যার যার সমস্যা সে নিজে সমাধান করুক, তার কোনো ঠেকা পড়েনি। আহনাফ রেগে গার্ড ডেকে নাজিমকে অফিস থেকে বের করে দিল। এর কিছুক্ষণ পরই আগমন ঘটল আহনাফের নতুন পিয়ে নাবিলার। নাবিলা হুড়মুড় করে অফিসে এসে আহনাফের কেবিনের বাইরে দাঁড়িয়ে হাঁফাতে থাকে। নাবিলা পারমিশন নিয়ে আহনাফের কেবিনের ভেতরে ঢুকতে আহনাফ এক গাদা ফাইল নাবিলার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, প্রথম দিনই আপনি 10 মিনিট লেট করে এসেছেন মিস নাবিলা ইয়াসমিন। এই ফাইলগুলো আপনাকে শাস্তি স্বরূপ দেওয়া হলো। এগুলো চেক করে আজকের মধ্যেই সাবমিট করবেন আমার ডেস্কে। কিন্তু স্যার, এতগুলো ফাইল একদিনের মধ্যে কিভাবে শেষ করব? সেটা আমার মাথা ব্যথার বিষয় নয়। চাপ নিতে না পারলে কাজ করতে এসেছেন কেন? হ্যাঁ, ইচ্ছে হলে রিজাইন করে চলে যেতে পারেন। এই পোস্টে ক্যান্ডিডেটের অভাব নেই। দুঃখিত স্যার, আমি এখনই কাজটা শুরু করছি। নাবিলার সাথে সাথে ফাইলগুলো হাতে নিয়ে আহনাফের কেবিন থেকে বেরিয়ে যায়। নাবিলা অনেক স্মার্ট আর কনফিডেন্ট একটা মেয়ে, সেই সাথে খুব বেশি ফ্যাশনেবল নাবিলা। এর আগে যতগুলো অফিসে কাজ করেছে নাবিলা, সেসব অফিসের বসরাই নাবিলার প্রেমে হাবুডুবু খেয়েছে, কিন্তু নাবিলা কাউকে পাত্তা দেয়নি। কিন্তু এই প্রথম সে এমন একজন গম্ভীর পুরুষের দেখা পেল যে তার দিকে ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করল না। ইন্টারভিউ দেওয়ার সময় আহনাফের উপর আকর্ষিত হয়েছে নাবিলা, আর আজ আরও একবার আহনাফের ভাবনা গাম্ভীর্যের প্রেমে পড়ল সে। নাবিলা নিজের ডেস্কের সামনে এসে আনমনেই বলতে থাকে, ইস,
রাখলেও স্যারকে কত হ্যান্ডসাম লাগে। উফ। নাবিলা তার সহকর্মীদের সঙ্গে পরিচিত হতে থাকে। মুহূর্তের মধ্যেই নাবিলা তার সহকর্মীদের সঙ্গে মিশে যায়। নাবিলা খুবই মিশুক টাইপের হওয়ায় সবাই নাবিলাকে খুবই পছন্দ করে। অফিসের একজন এমপ্লয়ি প্রত্যয়ের সাথে কুশল বিনিময় শেষে নাবিলা জিজ্ঞেস করল, আচ্ছা প্রত্যয় সাহেব, আহনাফ স্যার কি বিবাহিত? প্রত্যয় সাবলীল ভঙ্গিতে বলল। না, স্যার বিবাহিত নন। প্রত্যয়ের কথা শুনে পেটের ভেতরে হাজারো প্রজাপতি উঠতে শুরু করে নাবিলার। নাবিলা খুশি মনে নিজের সিটে বসে আহনাফের দেওয়া কাজগুলো কমপ্লিট করতে থাকে। আহনাফের অফিসের কেউই জানে না আহনাফ বিবাহিত। আহনাফ বিষয়টা গোপন রেখেছে। এর কারণ হচ্ছে অদিতির আনস্মার্ট ও ভীতু আচরণ। শুধুমাত্র আহনাফের কয়েকজন বন্ধু আর আত্মীয় ছাড়া কেউ জানে না অদিতির ব্যাপারে। যদিও একটা ইভেন্টে আহনাফ নিজের সাথে নিয়ে গিয়েছিল অদিতিকে, কিন্তু অদিতি সেখানে ভালো মতো কথা বলতে না পারায় আহনাফ বিব্রত বোধ করে নিজের ক্লায়েন্টদের সামনে অদিতিকে স্ত্রী হিসেবে পরিচয় না দিয়ে নিজের একজন ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়েছিল। এরপর থেকেই নিজের অফিসিয়াল কোনো পার্টি কিংবা ইভেন্টে আহনাফ অদিতিকে নিয়ে যায় না, আর কাউকে বলেও না যে তার বাসায় একটা বউ আছে। অদিতি ক্লাস শেষে খুশি মনে বাসায় ফিরে আসে। আজ লাইব্রেরি থেকে কিছু নতুন বই কিনে এনেছে অদিতি। বইগুলো ভালো মতো ঘেটে ঘেটে দেখতে দেখতে বেলা গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেই দিকে কোনো হুঁশ ছিল না অদিতি। অদিতির ধ্যান ভাঙল কলিং বেলের টিং টিং শব্দে। অদিতি আহনাফ এসেছে ভেবে খুশি হয়ে দরজা খুলতেই পরিচিত একজন মানুষকে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। অস্ফুট স্বরে উচ্চারণ করে, আপনি? সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি উচ্ছ্বাসিত গলায় বলে, আমাকে চিনে ফেলেছেন ভাবে? অদিতির স্বভাব সুলভ মিষ্টি হাসি দিয়ে বলল, হ্যাঁ, চিনে ফেলেছি। আপনি আলভি ভাইয়া না? ওনার ফুফাতো ভাই। আলভি উচ্ছ্বাসিত গলায় বলে, ঠিক ঠিক ঠিক, একদম সঠিক গেস করেছো তুমি ভাবি। উফ সরি, তুমি করে বলে ফেললাম। আসলে তুমি বয়সে আমার থেকে ছোট তো, সেই জন্য। বাই দ্য ওয়ে, ইউ আর সো স্মার্ট ভাবি। অদিতি সাবলীল ভঙ্গিতে বলল। সমস্যা নেই, আপনি ভিতরে এসে বসুন। আহনাফের মা আজমেরি ওয়াহিদ আলভিকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তবুও কৃত্রিম রাগ দেখিয়ে বললেন, এতদিনে তোর আসার সময় হলো? তোর সাথে কোনো কথা নেই, যা। আলভিও দুষ্টুমি করে বলল, কথা বলবে না মানে? তোমার জন্যই তো 7 সমুদ্র পাড়ি দিয়ে দেশে ফিরে আসলাম, মাই সুইট বিউটিফুল মামে। হয়েছে, থাম। এবার আর মিথ্যে প্রশংসা করতে হবে না। তাদের দুষ্টু মিষ্টি কথাবার্তা শুনে অদিতি মিটিমিটি হাসছে রান্নাঘরে দাঁড়িয়ে। অদিতি মনে মনে ভাবে, ওনারা আত্মীয়রা কত মিশুক আর হাসি খুশি টাইপ, তাহলে উনি এমন কেন? সব সময় মুখটা গম্ভীর করে রাখবেন। বাড়ি ফিরতেই অদিতিকে লিভিং রুমের ডিভানে বসে এক যুবকের সাথে হাসি মুখে কথা বলতে দেখে থমকে দাঁড়ায় আহনাফ। ধুকধুক করে ওঠে তার হৃদযন্ত্রখানি। আলভি ডিভানের অন্য সাইডে বসায় আহনাফ তার বুক দেখতে পায় না। আহনাফ ভেতরটা অস্থিরতায় ছটফট করে ওঠে। পরক্ষণেই ডিভানের আরেক পাশেই নিজের মাকে বসে থাকতে দেখে ভেতরে ভেতরে খানিকটা স্বস্তি অনুভব করে সে। আহনাফ সামনে আসতেই তিনজোড়া চোখ তার দিকে নিবদ্ধ হয়। আলভিকে দেখার সাথে সাথে আহনাফ সচকিত হয়ে শোধায়, আলবি তুই কবে দেশে ফিরলি? আলভি আহনাফকে দেখেই খুশিতে করমর্দন করে উচ্ছ্বাসিত গলায় বলে, আই এম টোটালি ফাইন ব্রো। এই তো 2 দিন হলো দেশে এসেছি ঘুরতে। আর ব্রো ভাবি কিন্তু খুবই সুইট। ইউ আর সো লাকি ব্রো। আলভির কথা শুনে আহনাফ আর চোখে অদিতির দিকে তাকায়। এতক্ষণ ধরে প্রাণবন্ত থাকা আলভি অদিতি আহনাফকে দেখেই কেমন যেন উদাসীন হয়ে গেছে। বিষয়টা দৃষ্টি এড়ায়নি আহনাফে। বুকের ভেতরটা হিংসায় কিরমির করতে লাগলো আহনাফে। আহনাফ গভীর দৃষ্টিতে অদিতির দিকে তাকিয়ে আলভির সামনে অদিতির বাহু জড়িয়ে ধরে অদিতিকে নিজের সাথে ঘেঁষে দাঁড় করালো। অদিতি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে চেয়ে রইল আহনাফের দিকে। আজ প্রথম আহনাফ স্পর্শ করলো অদিতিকে। আহনাফ গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি জানি সেটা। তুই কি এখানেই থাকবি নাকি? আলভি খুশিতে গদগদ হয়ে বলল, থাকার জন্যই তো এসেছে। মামার বাসায় বেড়াতে এসেছি, কমপক্ষে 1 মাস তো ঘুরবই। আলভির কথা শুনে হিংসায় অন্তরটা ফোঁস করে উঠল আহনাফের। শয়তানটা নাকি বাসায় থাকবে। বাসায় কি এখন সে একা থাকে? তার স্ত্রী অদিতিও তো থাকে। আহনাফ দাঁতে দাঁত চেপে বলে, আমার সারাদিন কাজ থাকে অফিসে, তোর সাথে ঘোরাঘুরির সময় নেই আমার।
আরে সমস্যা নেই ব্রো, আমি ভাবির সাথে ঘুরবো। এমনিতেও তোমার সঙ্গে ঘোরাটা বোরিং, সারাক্ষণ গম্ভীর হয়ে মুখটা গোমরা করে রাখো। আলভির কথা শুনে অদিতি ফিক করে হেসে ওঠে, তবে পরক্ষণেই আহনাফের গম্ভীর মুখখানা দেখে হাসি বন্ধ করে চোখ মুখ কাচুমাচু করে দাঁড়ায়। আহনাফ চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টি নিয়ে আলভির দিকে চেয়ে আছে। আলভি শুষ্ক ঢোক গিরে বলে, কুল ব্রো কুল, আমি তো শুধু মজা করছিলাম। আহনাফ গম্ভীর স্বরে বলে, যা গোড়াগড়ি করার নিজের বাসায় গিয়ে কর যা। আলভি আহনাফের মায়ের দিকে চেয়ে অস্থির কণ্ঠে বলে, মামি দেখেছ, আহনাব ব্রো আমাকে চলে যেতে বলেছে। আরে আমার মামার বাড়িতে আমি বেড়াবো না? আজমেরি ওয়াহিদ তাল মিলিয়ে বলেন, ঠিকই তো বলেছে আলবি, ওর মামার বাড়িতে ও যতদিন খুশি থাকবে, ঘুরবে বেড়াবে। তোর সমস্যা কোথায়? সবাইকে নিজের মতো অন্তর্মুখী বানাতে চাস কেন? আলভি আহনাফকে আরো রাগানোর জন্য অদিতির দিকে চেয়ে চেয়ে বলে, আর বলো না ভাবি, তোমার হাজবেন্ডকে কিচ্ছু বলা যায় না, কিছু বললে এর আগে ছ্যাত করে ওঠে। আহনাফ আলভির দিকে তেড়ে এসে বলে, খুব মজা নিচ্ছিস না তুই? কতবার বলেছি আমার সাথে অহেতুক মজা করবি না। তোকে এমন জায়গায় ঘুরতে পাঠাবো, ঘোরার শখ মিটে যাবে। 1 মাস হসপিটালে ট্যুরে পাঠাবো তোকে আমি, খুশি? নো ব্রো, আমি বিশেষ ট্যুরে আপাতত যেতে চাচ্ছি না। ভাবি তোমার গোমরা মুখ জামাইকে সামলাও প্লিজ। আজমেরি ওয়াহিদ হেসে বললেন, এই তোরা দুজন থাম এবার। সেই ছোটবেলার মতো ঝগড়া মারপিট শুরু করে দিয়েছিস। আহনাফ আলভিকে ছেড়ে দিয়ে অদিতির দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে চলে যায় হনহন করে। অদিতিও রাতে খাবার তৈরি করার জন্য রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পরেই আহনাফের মা রান্নাঘরে এসে অদিতিকে রাশভারী কণ্ঠে বলেন, শোনো অদিতি, বাসায় আলবি যতদিন থাকবে ততদিন তোমাকে আহনাফের রুমেই থাকতে হবে। আমি সার্ভেন্টদের বলে তোমার জিনিসপত্র গেস্ট রুম থেকে বের করে আহনাফের রুমে শিফট করতে বলছি। আলবি যেন তোমাদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন আজ করতে না পারে। অদিতি চিন্তিত স্বরে বলে, কিন্তু মা, ওনার রুমে গেলে উনি যদি আবার রাগারাগি করেন? কেন রাগারাগি করবে? আহনাফ তো দেখলই আলবি এসেছে। আর তোমার সাথে রাগারাগি করলে তুমিও রাগারাগি করবে। অদিতি, নিজেকে একটু শক্ত করো মা। নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হয়। আজমেরি ওয়াহিদ অদিতির মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। সবাই ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। অদিতি কাঁপা কাঁপা পায়ে আহনাফের রুমের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আহনাফ তো বারবার অদিতিকে মানা করেছে তার রুমের সামনে না আসতে। সেখানে অদিতি কেন গায়ে পড়ে আহনাফের রুমে যাবে? অদিতি অনেকক্ষণ ভেবে আহনাফের রুমে না ঢুকে ছাদে চলে যায়। আহনাফ ল্যাপটপ কোলে নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে অদিতির আসার অপেক্ষা করছিল। আজমিরি ওয়াহিদ আহনাফকে শাসিয়ে বলেছেন অদিতিকে রুমে ঢুকতে দিতে। আহনাফও আজ কোনো দ্বিমত পোষণ করেনি। কেন করেনি তা সে নিজেও জানে না। ল্যাপটপে হাতে নিয়ে আর চোখে দরজার দিকে বারবার তাকাচ্ছে আহনাফ। অদিতি তবুও না আসায় আহনাফ অপেক্ষা করতে করতে হাঁপিয়ে ওঠে। অস্থির হয়ে রুমের চারপাশে পাইচারি করতে করতে আহনাফ আনমনেই ভাবে, অদিতি আবার আলবির সাথে কথা বলছে না তো? তাড়াহুড়ো করে ছুটল গেস্ট রুমের দিকে। উতলা হয়ে গেস্ট রুমের ডোর নক করা শুরু করলো। আলবি ঘুম ঝরানো চোখে দরজা খুলে বলল, কি ব্যাপার ব্রো, বউ রেখে আমার রুমে কি কাজ? আমার বউ কোথায়? তোমার বউ কোথায় সেটা আমি কিভাবে জানবো? আহনাফ আর চোখে চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে চলে গেল। এতক্ষণ আলবির রুমে ঘুমের রেশ সম্পূর্ণ কেটে গিয়েছে। আলবি ভ্রু কুচকে বলল, আমার ঘুমের 12টা বাজিয়ে ব্রো আবার কোথায় দৌড় দিল? বিয়ে করলে এই এক সমস্যা, বউয়ের চিন্তায় পাগল হয়ে যেতে হয়। ভাগ্যিস আমি এখনো সিঙ্গেল জীবন পার করছি। কথাগুলো বলে আলবি হাই তুলতে তুলতে আবার লাফ বিছানায় শুয়ে পড়ে। এদিকে সারা বাড়ি অতিথিকে খুঁজে না পেয়ে আহনাফের অস্থিরতা আরো বাড়তে থাকে। কোথায় গেল মেয়েটা? নিজেদের বাসায় চলে যায়নি তো? আশেপাশে তাকাতেই আহনাফের হঠাৎ মনে পড়ে ছাদের কথা। ছাদে একবারও চেক করা হয়নি। আহনাফ দৌড়ে ছুটে যায় ছাদের দিকে। সিঁড়ি কোডার মাঝে সামনে অতিথিকে চুপটি করে ঘুমিয়ে থাকতে দেখে আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ধরে আহনাফের অশান্ত হয়ে ওঠা মন অদিতির নিষ্পাপ মুখশ্রী দেখে শান্ত হলো। আহনাফ সাথে সাথেই বুঝতে পারল অদিতি তার ভয়ে রুমে আসেনি। আজ প্রথমবার নিজের কঠোরতার উপর প্রচণ্ড রাগ অনুভব করল আহনাফ। আহনাফ অদিতিকে ডাক দিতে গিয়েও অদিতির ঘুমন্ত মুখখানা দেখে আর ডাকতে পারল না।
নিঃশব্দে অদিতিকে কোলে করে নিজের রুমে নিয়ে এসে পরম যত্নে তাকে বিছানায় শুইয়ে দিল। যেই মেয়েটাকে নিজের রুমের তীর সীমানায় প্রবেশ করতে নিষেধ করেছিল আহনাফ, আজ সে নিজেই সেই মেয়েটিকে কোলে তুলে নিজের রুমেই ভেতরে নিয়ে এলো। এসব চিন্তা মাথায় আসতেই নিজের অজান্তেই হেসে ফেলল আহনাফ। আহনাফ আজ প্রথমবার গভীর দৃষ্টিতে অদিতির মুখশ্রীর দিকে তাকালো। বুকের ভেতর কিছু একটা অনুভব হলো আজ, তবে সেই অনুভূতির গভীরতা উপলব্ধি করতে পারল না আহনাফ। অদিতি যদি একটু স্মার্ট আর সাহসী হতো তাহলে হয়তো এতদিনে অদিতিকে আহনাফ মেনে নিত, কিন্তু অদিতির মতো ভীতু আর আনস্মার্ট মেয়ে তার টাইপের না। আহনাফ অদিতির ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ নিষ্পলকভাবে। অদিতিও তাও থাকতে চায় না তার সাথে। ব্যাস, আর কয়েকটা বছরের অপেক্ষা, তারপর তো অদিতি চলেই যাবে। ততদিন পর্যন্ত না হয় আহনাফও মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করুক। আহনাফও অদিতির পাশে শুয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। ঘুম ভাঙতেই আহনাফের রুমে নিজেকে আবিষ্কার করলো অদিতি। পাশ ফিরতেই আহনাফকে গভীর নিদ্রায় আচ্ছন্ন দেখে চমকে উঠল সে তো ছাদে ঘুমিয়েছিল, তার মানে আহনাফ তাকে নিজে কোলে করে রুমে নিয়ে এসেছে। বিস্ময়াভিভূত হলো অদিতি। ধীরে ধীরে আহনাফের আচরণ একটু একটু করে বলতে যাচ্ছে, কিন্তু কেন? সে চলে যাবে বলে? এরই মধ্যে আহনাফেরও ঘুম ভেঙে গেল। নিজের পাশে অদিতিকে চুপটি করে ভাবনায় মগ্ন থাকতে দেখে আহনাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতিও তাকালো আহনাফের দিকে। আহনাফের একটা হাত এখনো অদিতির কোমরে। আহনাফ যেন অদ্ভুত এক ঘোরের মধ্যে চলে গেল ক্ষণিকের জন্য। একটু একটু করে এগিয়ে গেল অদিতির দিকে। অদিতির নরম মসৃণ গালে আলতো করে স্পর্শ করল আহনাফ। তখনই অ্যালার্মের কর্কশ শব্দে সজ্ঞান ফিরে এলো আহনাফের। আহনাফ সাথে সাথেই বিছানা ছেড়ে উঠে বসল। এই মুহূর্তে প্রচণ্ড বিব্রত বোধ হচ্ছে আহনাফের। আহনাফকে আরেকটু বিব্রত করে অদিতি প্রশ্ন ছুড়ে দিল আহনাফের পানে। আমাকে কি আপনি রুমে নিয়ে এসেছিলেন? আহনাফ সাবলীল ভঙ্গিতে বলল, হ্যাঁ। কিন্তু কেন? কেন মানে কি বুঝো না? বাসায় আলবি আছে, ওর সামনে আমাদের সম্পর্কের অবনতি দেখিয়ে বেড়াতে চাও? তুমি চেনো না আলবিকে? সাথে সাথেই বাইরে রটিয়ে ফেলবে সব। আহনাফের কথা শুনে অদিতির মনে আবার আধার নেমে আসলো। আহনাফ সেদিকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে গেল। অদিতি আহনাফের যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। আহনাফ অফিসের ফর্মাল গেটআপে রেডি হয়ে ডাইনিং টেবিলের সামনে আসতেই আলভিকে অদিতির সাথে হাসি মুখে কথা বলতে দেখল। বুকের ভেতরটা হিংসায় জ্বলন্ত লাভায় টকবক করে উঠল। মেয়েটাটার সামনে ভয়ে জড়সড়ো হয়ে থাকে, অথচ আলভির সামনে কতই না হেসে হেসে কথা বলছে। আহনাফ অদিতির হাত টেনে অদিতিকে নিজের কাছে নিয়ে এসে বলল, চলো দিদি, তোমার ক্লাসে যেতে হবে না। কিন্তু ভাবি তো নাস্তা করেনি, না খেয়ে চলে যাবে নাকি? আহনাফ মনে মনে ভরকায়। আমার বউ খেলো কি খেলো না তাতে তোর কি? আহনাফ গম্ভীর স্বরে বলল, লেট হয়ে যাচ্ছে অদিতির। আর আমার অদিতি রাস্তা করেছে কি করেনি সেটা নিয়ে তোর না ভাবলেও চলবে। আহনাফের মুখে আমার অদিতি শব্দটি শুনে অদিতি চমকে তাকায় আহনাফের দিকে। তীব্র অধিকার বোধ যেন ফুটে উঠেছে আহনাফের কথায়। আহনাফ অদিতির হাত ধরে তাকে নিয়ে হন হন করে বেরিয়ে যায়। আহনাফের কাণ্ড দেখে আলভি পুরোই হতভম্ব হয়ে যায়। জ্যামে রুটি চিবোতে চিবোতে বলে, আশ্চর্য, ব্রো এত জেলাস হচ্ছে কেন? আহনাফ রাগের মাথায় জোরে জোরে ড্রাইভ করতে থাকে। অদিতি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আস্তে ড্রাইভ করুন প্লিজ, আমার ভয় করছে। আমার সামনে তোমার এত ভয় করে কেন? ওই আলবির সাথে তো ঠিকই হেসে হেসে কথা বলো। খবরদার, আমি অফিসে যাওয়ার পর তুমি ওই আলবির সাথে কোনো কথা বলবে না। আহনাফ রাগে কটমট করতে করতে একটি রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার করে। এখানে থামলেন কেন? নাস্তা করার জন্য। তাহলে তো আমরা বাসায় নাস্তা করতে পারতাম। আহা অদিতি, ফালতু প্রশ্ন করো না তো। অদিতি অবাক নয়নে চেয়ে আহনাফের কাণ্ড কারখানা দেখছে। স্পষ্ট বোঝা যাচ্ছে আহনাফ জেলাসিতে এইসব কাজ করছে। অদিতিকে কলেজে পৌঁছে দিয়ে সরাসরি অফিসে চলে যায় আহনাফ। আজ নাবিলা খুবই সেজেগুজে অফিসে এসেছে আহনাফকে ইমপ্রেস করার জন্য। নাবিলা আহনাফের কেবিনে এসে মিষ্টি স্বরে বলে, স্যার, আজকে আপনার মিটিং আছে রাত 9টার দিকে। আমি সমস্ত ফাইল চেক করে আপনার ডেস্কে রেখে দিয়েছি। নাবিলার বলা কথাগুলোর দিকে আহনাফের কোনো ধ্যান নেই। আহনাফ তো অদিতিকে নিয়েই চিন্তিত। অদিতির ক্লাস এতক্ষণে শেষ হয়ে গেছে হয়তো। আবার আলভির পাশে সাথে হেসে হেসে কথা বলবে অদিতি। আহনাফ তো জানে অদিতির কোনো যত্ন সে করে না। অদিতি যদি মোহে পড়ে যায় তাহলে তো সর্বনাশ। না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না।
আহনাফ ল্যাপটপ মুখে গুজে গম্ভীর স্বরে বলে, আজকের মিটিং ক্যান্সেল করে দাও, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ঠিক আছে স্যার, কিন্তু আহনাফ নাবিলাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে ইশারায় কেবিন থেকে বেরিয়ে যেতে বলে। আহনাফের আচরণ নাবিলার ইগোতে গিয়ে আঘাত করে। নাবিলার রাগে অগ্নিশর্মা হয়ে বেরিয়ে যায় আহনাফের কেবিন থেকে। একটু বেশি দিমাগ আহনাফ স্যার। এত সুন্দর করে সেজে গুজে আসলাম, ফিরেও তাকালেন না। তবে আমিও দেখি কতদিন আমাকে এভাবে ইগনোর করতে পারে। ওনাকে যদি নিজের পিছনে না ঘুরাতে পারি তাহলে আমার নামও নাবিলা ইয়াসমিন না। নাবিলা যেতেই আহনাফ ফোন বের করে অদিতিকে ভিডিও কল করে। অদিতি কলেজ থেকে এসে রেস্ট নিয়ে সবেমাত্র পড়তে বসেছিল। হঠাৎ নিজের ফোনে আহনাফের ভিডিও কল দেখে চমকে ওঠে অদিতি। আহনাফ তাকে ভিডিও কল দিচ্ছে। অদিতি কল রিসিভ করতেই আহনাফ অস্থির কণ্ঠে শুধায়, কি করছিলে তুমি, আর কোথায় তুমি? কেন? আমি তো বাসায় আপনার রুমে বসে আছি, মাত্র পড়তে বসেছি আমি। অদিতির কথা শুনে আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর গম্ভীর কণ্ঠে শুধায়, ওই আলবি কোথায়? উনি মনে হয় বের হবেন বিকেলে। তোমাকে সাথে নিয়ে যেতে চাইলে যাবে না, কিন্তু বলে দিলাম। আর ওর সাথে বেশি কথা বলবে না, বুঝেছো? কথাগুলো বলে আহনাফ অদিতির মুখের উপর ফোন কেটে দেয়। অদিতির এইবার ভীষণ রাগ ওঠে আহনাফের ওপর। স্ত্রী হিসেবে সম্মান দেবে না, আবার ঠিকই স্বামীর অধিকার দেখাতে আসবে। আবার এরকম করে অদিতি সরাসরি জিজ্ঞেস করবে, আপনারা এত জ্বলে কেন? আপনি না আমাকে স্ত্রী হিসেবে পছন্দ করেন না, তাহলে এখন এত অধিকারবোধ দেখাচ্ছেন কেন? আহনাফ নিজের কিছু পেন্ডিং কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন নাবিলা এসে বলে, স্যার আমাকে একটু লিফট দিতে পারবেন? তাকে লিফট দেওয়ার কাজ আমি করি না। নাবিলা নিজের পায়ের দিকে ইশারা করে বলে, স্যার হিলটা ভেঙে পায়ে মোচড় লেগে গিয়েছে, প্লিজ একটু যদি লিফট দিতেন। এই অবস্থায় আমি কিভাবে গাড়ি ঠিক করব? প্রত্যয় সেই সময়ই বাইক নিয়ে বেরিয়ে যেতে নিয়েছিল। প্রত্যয়কে দেখে আহনাফ তাকে ডাক দিয়ে থামিয়ে বলে, প্রত্যয়, মিস নাবিলাকে ওনার বাসা পর্যন্ত ড্রপ করে দিও। ওনার পায়ে মোচড় লেগেছে, হাঁটতে পারবে না। আহনাফ প্রত্যয়কে অর্ডার দিয়ে সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। নাবিলার রাগে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। প্রত্যয় হেসে বলে, বসুন নাবিলা, একদম দুশ্চিন্তা করবেন না, আমি সেফলি আপনাকে বাসায় পৌঁছে দেব। নাবিলা সৌজন্যতামূলক মেকি হাসি দিয়ে বাধ্য হয়ে বাইকে উঠে বসে। প্রত্যয় নাবিলাকে ভালো মতো বসতে বলে বাইকে স্টার্ট করে। আহনাফ ঝড়ের গতিতে ড্রাইভ করে বাসায় ফিরে আসে। বাসায় ফিরতেই আহনাফের চোখ জোড়া অদিতিকে খুঁজতে শুরু করে। অদিতিকে রুমের ভেতর মনোযোগ দিয়ে পড়তে দেখে ঠোঁটের করে মৃদু হাসি রেখা ফুটে ওঠে আহনাফের। মেয়েটা তাহলে তার কথা রেখেছে। আহনাফকে এত জলদি অফিস থেকে ফিরে আসতে দেখে অদিতি খানিকটা অবাক হয়। আপনি আজ এত জলদি চলে এসেছেন? আহনাফ তার হাত ঘড়ি খুলতে খুলতে বলে, আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, তাই। অদিতি আর কোনো প্রশ্ন করে না, আবার পড়ায় মনোযোগ দেয়। ব্যাপারটা আহনাফের পছন্দ হয় না। ইদানিং তার সামনে আসলেই অদিতি কেমন যেন উদাসীন আচরণ করে। তাকে দেখলেও যথাসম্ভব উপেক্ষা করার চেষ্টা করে অদিতি। আলবি ফিরবে কখন? আলবি ভাইয়া ওনার বন্ধুর সাথে দেখা করতে যাবেন বলেছিলেন। আজ বন্ধুর সাথে আড্ডা দিবেন হয়তো। আহনাফ বিড় করে বলে, যাক ভালো হয়েছে, না ফিরলে খুশি হব। কিছু বলবেন? না কিছু না, তুমি পারো। আহনাফ হাত মুখ ধুয়ে রাতের খাবার খেতে বসে। অদিতি এসে খাবার সার্ভ করে চলে যেতে নিলে আহনাফ অদিতির হাত ধরে আটকিয়ে ফেলে। তুমি খেয়েছো? অদিতি চমকায়। আহনাফ আজ প্রথমবার তার খোঁজ খবর নিচ্ছে। অদিতি মৃদু স্বরে বলে, হ্যাঁ খেয়েছি। আলবি কি এমন বলে যে তুমি হেসে একেবারে কুটি কুটি হয়ে যাও? অদিতি ভ্রুজোড়া কুঞ্চিত করে বলে, আপনার তাতে কি? তুমি আমার স্ত্রী। মানেন আপনি? না মানার কি আছে, কবুল তো করেছি। অদিতি তাচ্ছিল্যের স্বরে বলে, এই তো আর কয়েকটা বছর সহ্য করুন, তারপর আমার বোঝা আপনার ঘাট থেকে নেমে যাবে। অদিতির এই রাশভারী কথাগুলো শুনে আহনাফের বুকের ভেতরটা হাঁসফাঁস করতে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। অদিতির দিকে চেয়ে আহনাফ গম্ভীর স্বরে বলে, খুব তাড়া তোমার আমার কাছ থেকে আলাদা হওয়ার, তাই না? হ্যাঁ খুব তাড়া। আমার কারো বোঝা হয়ে থাকতে ভালো লাগে না। অদিতির কথা শুনে আহনাফ থমকে যায়। গলা দিয়ে আর খাবার নামে না। অদিতিকে কিছু বলতে চেয়েও বলতে পারে না আহনাফ। আহনাফ খাবার অর্ধেক খেয়ে উঠে যায়। অদিতি ও স্বাধীন আহনাফকে প্রায় অনেকক্ষণ নিজের রুমে বসে অপেক্ষা করে আহনাফ অদিতির জন্য,
কিন্তু অদিতি আসে না। আহনাফ রেগে রুম থেকে বের হয়ে তাতে তাঁত চেপে বলে, আজও যদি এই মেয়ের সিঁড়িকুটায় ঘুমিয়ে পড়ে তাহলে ওর খবর আছে। কিন্তু না, অদিতিকে সিঁড়িতে খুঁজে পায় না আহনাফ। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে অদিতিকে রান্নাঘর থেকে বের হয়ে সোজা গেস্ট রুমের দিকে যেতে দেখে আহনাফ অদিতির পথ আটকিয়ে দাঁড়ায়। গেস্ট রুমে যাচ্ছ কিন্তু তুমি? আলবি ভাইয়া তো নেই, তাই আমার জন্য বরাদ্দকৃত রুমে ফিরে যাচ্ছি। বেশি বুঝো তুমি। বলেছি না পণ্ডিতি করবে না আমার সামনে। যাও রুমে যাও। এখানে পণ্ডিতের কি হলো? আলবি ভাইয়া যাতে আমাদের মধ্যকার তিক্ততা বুঝতে না পারে সেই জন্যই তো আমি আপনার রুমে ছিলাম। আজ তো আলবি ভাইয়া নেই, তাই নাটক করারও কোনো প্রয়োজন নেই। অদিতির যুক্তিপূর্ণ কথা শুনে জব্দ হলো আহনাফ। আহনাফের নীরবতা দেখে অদিতি এক পলক আহনাফের দিকে চেয়ে ম্লান হেসে চলে গেল। আহনাফ মন খারাপ করে নিজের রুমে ফিরে এলো। বিছানায় শুয়ে কিছুক্ষণ ঘুমানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো আহনাফ, কিন্তু দুষ্টু ঘুম এসে ধরা দিল না। আহনাফের মস্তিষ্কে ক্রমাগত অদিতির বলা কথাগুলো বেঁধে চলেছে। আহনাফের লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে নিজের মাথা চেপে ধরে বলল, এমন অস্থির লাগছে কেন? এর আগেও তো অদিতি আমার থেকে আলাদাই থেকেছে। কই, তখন তো আমার এত অস্থির লাগেনি। আহনাফের ভাবনাগুলো আরেকটু গভীর হওয়ার আগেই ফোনের রিংটন বেজে ওঠে। আহনাফের সম্বিত ফিরে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই সচকিত হয় আহনাফ। অদিতির মা আমিনা বেগম ফোন করেছেন, তাও আবার এত রাতে। ইলিয়াস আঙ্কেলের আবার কিছু হয়ে গেল না তো? আহনাফ সাথে সাথেই কল রিসিভ করলো। ওপাশ থেকে আমিনা বেগম মলিন স্বরে বললেন, কেমন আছো আহনাফ বাবা? আমি তো ঠিক আছে, কিন্তু ইলিয়াস আঙ্কেল ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, উনি আপাতত ঠিক আছেন। আমি দুঃখিত এত রাতে ফোন দিয়ে তোমাকে ডিস্টার্ব করার জন্য। আসলে কথাটা আমি সকালেই বলতাম, কিন্তু সময় পাইনি। অদিতির বাবাকে নিয়ে হসপিটালে ছিলাম তো, সেই জন্য। ইটস ওকে আন্টি। আপনি কি অদিতির সাথে কথা বলবেন? দাঁড়ান, আমি তাকে ডেকে দিচ্ছি। না না, কথাটা তোমার সাথেই ছিল আহনাফ বাবা। মানে অদিতির আজকে জন্মদিন ছিল। মেয়েটার 18 বছর পূর্ণ হলো আজ। তোমাদের তো কেবল ধর্মমতে কবুল পড়ে বিয়েটা হয়েছে, কিন্তু কোনো রেজিস্ট্রি তো হয়নি, সেজন্যই আর কি। আহনাফ বিস্মিত হয়ে মনে মনে ভাবল, অদিতির জন্মদিন ছিল আজ, কই মেয়েটা তো কিছুই বললো না। আহনাফের নীরবতা দেখে ওপাশ থেকে আমিনা বেগম আবার বলে উঠলেন, বাবা শুনছো? আহনাফ ইতস্ততা বোধ করে বলল, জি শুনছি। দুশ্চিন্তা করবেন না আন্টি, কবুল যেহেতু করেছি অস্বীকার করব না। আহনাফ ওয়াহিদ সত্যকে অস্বীকার করার মতো মানুষ নয়। আমি অদিতিকে নিয়ে কাল আমাদের বিয়ে রেজিস্ট্রি করে আসব। কথাগুলো একদমে বলে ফোন রেখে দিল আহনাফ। অদিতির ওপর ভীষণ রাগ উঠল তার। মেয়েটা ইচ্ছে করে তার জন্মদিনের ব্যাপারটা এড়িয়ে গেছে। খুব বেশি বুঝি তুমি অদিতি। আমার কাছ থেকে আলাদা হতে চাও ঠিক আছে, কিন্তু এখন এরকম বাচ্চামি করার কি মানে হয়? গর্দব মেয়ে। সকাল সকাল অদিতিকে নিয়ে কাজী অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে আহনাফ। অদিতির মায়ের থেকেও বেশি দুশ্চিন্তা এখন আহনাফের। স্বামী হিসেবে নিজের অধিকার হারাতে চায় না সে। এই ধরনের দুশ্চিন্তা আগে যদিও আহনাফের মনে ছিল না, তবে ইদানিং তাদের মধ্যে বিদ্যমান অমীমাংসিত সম্পর্ক নিয়েই বেশিরভাগ সময় দুশ্চিন্তায় কাটে আহনাফের। নিজের অজান্তেই আহনাফের মনে এক প্রকার ভয় জন্ম নিয়েছে, অদিতিকে হারানোর ভয়। আহনাফ আশ্চর্যান্বিত হয় নিজের এই অদ্ভুত অনুরক্তির জন্য। অদিতি তো কখনোই তার পছন্দের মতো মেয়ে ছিল না, তবুও কেন এত দুশ্চিন্তা আজ তার মনে সেই আনস্মার্ট ভীতু মেয়েটার জন্য? এই প্রশ্নের উত্তর আহনাফের জানা নেই, কিংবা আহনাফ নিজেই এই প্রশ্নের উত্তর জানতে চায় না। আহনাফকে গম্ভীর হয়ে ড্রাইভ করতে দেখে অদিতি শুধায়, শুধু শুধু এই ফর্মালিটির কি আদৌ কোনো প্রয়োজন আছে? আমরা দুজনেই জানি আমাদের সম্পর্ক অসঙ্গতিপূর্ণ, তবুও এত আনুষ্ঠানিকতার কি দরকার? আমরা তো আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, তাই না? অদিতির কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতেই আহনাফের কান গরম হয়ে যায়। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে অযাচিত রাগের উত্তপ্ত লেলিহান শিখা। কেন অদিতি বারবার আলাদা হওয়ার কথা উল্লেখ করে তার সামনে? আহনাফের ভালো লাগে এখন এইসব কথা। আহনাফ রাগান্বিত স্বরে বলে, তোমার পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হতে আরো কয়েক বছর লেগে যাবে। ততদিন পর্যন্ত নিজের দায়িত্ববোধ থেকে এই সম্পর্কের ভার আমাকে বয়ে বেড়াতে হবে অদিতি। তোমার মা আমিনা আন্টির রিকোয়েস্টে আমি এই কাজ করেছি, তাই আমার মাথা না খেয়ে এখন চুপচাপ বসে থাকো। অদিতি ভীষণ অসহায় বোধ করল।
কেন আহানাফের সাথে বিয়ে দিল তাকে তার অভিভাবকরা? একটু আর্থিক কষ্ট করে তাকে কি রাখা যেত না বাসায়? অদিতির ভীষণ অভিমান জন্ম নিল তার পরিবারের ওপর। অদিতি মনে মনে বলল, একবার নিজের পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হয়ে নিই, তারপর আমি আর কারো জীবনে বোঝা হয়ে থাকবো না। সবার জীবন থেকে হারিয়ে যাব আমি। নিজেদের বিয়ের সকল ফর্মালিটি শেষ করে আহনাফ অদিতিকে নিয়ে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল। আহনাফের মেজাজ এখন বেশ ফুরফুরে। অদিতিকে হারানোর ভয় একটু হলেও কমেছে। অদিতি সারা রাত জেগে পড়াশোনা করার কারণে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আহনাফ আর ডাক দিল না অদিতিকে। মেয়েটার ঘুমন্ত মুখখানা দেখলে আহনাফের আর ডাক দিতে ইচ্ছে হয় না তাকে। আহনাফ গভীর নিদ্রায় আচ্ছন্ন অদিতিকে কোলে করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আলভি লিভিং রুমে বসেছিল। তাদের দুজনকে এই অবস্থায় দেখে আলভি দুষ্টু হাসি দিয়ে বলল, বাহ, কি রোমান্টিক দৃশ্য, চোখ জড়িয়ে গেল। আহনাফ চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, আস্তে কথা বলো, আমার অদিতির ঘুম ভেঙে যাবে। আলভি দুষ্টু হাসি দিয়ে ঠোঁটে আঙুল রেখে চুপ থাকার ইশারা করল। আহনাফ অদিতিকে নিজের রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। অপলক দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ অদিতির দিকে। কি হচ্ছে এটা তার সাথে? নিজের পছন্দের সম্পূর্ণ বিপরীত একটা মানুষের প্রতি হঠাৎ করে কিভাবে এতটা টান তৈরি হতে পারে? কেন অদিতি চুম্বকের মতো আকর্ষণ করছে তাকে? এটা কি শুরু হয়েছে? কেন শুরু হয়েছে? আহনাফ আনমনে এসব ভাবতে ভাবতে অদিতির মুখের সামনে আসা চুলগুলো আলতো করে কানের পেছনে গুজে দিয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অদিতির ঘুম ভাঙল সন্ধ্যার দিকে। নিজেকে আহনাফের ঘরে দেখে আজ আর অবাক হলো না অদিতি। মৃদু হেসে বিছানা ছেড়ে উঠে আর মোড়া ভাঙল অদিতি। হাত মুখ ধুয়ে লিভিং রুমে আসতেই আলভির সাথে সাক্ষাৎ হলো তার। আলভি উচ্ছ্বাসিত গলায় বলল, অবশেষে তোমার ঘুম ভাঙলো ভাবি। আর এদিকে আমি কতক্ষণ ধরে তোমাকে প্রিয়তার ছবি দেখানোর জন্য অস্থির হয়ে আছে। অদিতি অবাক কণ্ঠে শুধালো, প্রিয়তাকে? আলভি কৃত্রিম লাজুকতা দেখিয়ে বলল, প্রিয়তাকে আমি পছন্দ করেছি ভাবি। অ্যাকচুয়ালি প্রিয়তাকে দেখতেই আমি দেশে এসেছিলাম মায়ের কথায়। কাল তাকেই দেখতে গিয়েছিলেন আমি। অদিতি রাগে কোমরে হাত দিয়ে পড়ে। কাজটা কিন্তু আপনি মোটেই ভালো করেননি আলভি ভাই, আমাদের বলেননি কেন? আলভি দুষ্টু হাসি দিয়ে বলল, কারণ আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আজমেরি ওয়াহিদ সব শুনে আলভির কান মরে দিয়ে বললেন, দুষ্ট ছেলে, এজন্যই আমি ভাবি হঠাৎ করে কাজ কাম ছেড়ে এই আলবি মহারাজ দেশে ফিরে এলো কেন? হ্যাঁ রে, আমাকে বললে আমিও তো দেখে আসতে পারতাম প্রিয়তাকে। আলভি নিজের কানে হাত দিয়ে আহত স্বরে বলে, ও মামি, আমার কান ছাড়ো প্লিজ। আজকাল মানুষকে সারপ্রাইজ দিতে চাইলেও দোষ। অদিতি উৎসাহিত কণ্ঠে শুধালো, তাহলে কবে বিয়ে করেছেন আপনি আলভি ভাইয়া? আলভি মৃদু হেসে বলল, আপাতত বিদেশে ফিরে যাচ্ছে। 8 মাস পর আবার দেশে ফিরে এসে প্রিয়তাকে একেবারে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাব। তখনই আহনাফ বাসায় প্রবেশ করে হাতের মধ্যে কিছু একটা খাবারের প্যাকেট নিয়ে। আলভির কথাগুলো শুনে আহনাফ মনে মনে স্বস্তি অনুভব করে। আহনাফ ভাবে, যাক, ভালোই হয়েছে, এখন তার অদিতির মাঝে আর কেউ আসবে না। আহনাফ ভ্রু জোড়া কুঞ্চিত করে আলভিকে উদ্দেশ্য করে বলে, ও তো এই ব্যাপার, কিন্তু এতে সারপ্রাইজ হওয়ার কি আছে? কেন ব্রো, তোমরা সারপ্রাইজ হও নাই? একদম না। তুমি সারপ্রাইজ না হলেও মিষ্টি ভাবি কিন্তু ঠিকই সারপ্রাইজড হয়েছে, তাই না ভাবি? আলভির আহ্লাদি ডাক শুনে আহনাফের ভেতরটা আবার হিংসায় জ্বলে উঠল। আহনাফ দাঁতের তাঁত চেপে বলল, ওর নাম অদিতি, আর খবরদার আমার বউকে কোনো নিকনেমে ডাকবি না। কোথায় যেন পুরা গন্ধ পাচ্ছি ব্রো। যাও, ডাকবো না ভাবিকে কোনো নিকনেমে ডাকার মানুষ আমারও হচ্ছে। অদিতি দুষ্টু হাসি দিয়ে শুধালো, তা কি নামে ডাকবেন আপনি প্রিয়তাকে? আলভি হালকা কাশি দিয়ে বলল, বেগম সাহেবা। অদিতি খিলখিল করে হেসে বলে, বাহ বাহ বাবা, এখনই কি টান! অদিতির দুষ্টু মিষ্টি প্রাণবন্ত মুখশ্রী দেখে আহনাফ বিভোর চোখে কিছুক্ষণ চেয়ে থাকলো অদিতির দিকে। অদিতিকে এতদিন খুব একটা লক্ষ্য করেনি আহনাফ। আসলে লক্ষ্য করতে চায়নি,
তবে ইদানিং অদিতির প্রতিটি ছোট ছোট বিষয় নজরে পড়ছে আহনাফের। কেন পড়ছে তা সে নিজেও জানে না। আহনাফ হাড়ে হাড়ে টের পেল অদিতির প্রাণবন্ত রূপটা তার রকচটা স্বভাবের কারণেই ম্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আলভি আহনাফের হাতে থাকা খাবারের প্যাকেট দেখে জিজ্ঞেস করে, এইটা তুমি কি এনেছো ব্রো? আহনাফ অদিতির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল, ফুচকা এনেছি আমার অতিথির জন্যে। বিস্ময়ে অদিতির চোখ দুটো বড় বড় হয়ে গেল আহনাফের কথা শুনে। অদিতি অস্ফুট স্বরে উচ্চারণ করল, কি? অদিতির কণ্ঠস্বর শুনে ঘোর কাটল আহনাফের। আহনাফ সাথে সাথে বিব্রত বোধ করে বলল, না মানে সবার জন্যে। তবে আলভি যা বোঝার ঠিকই বুঝে গেল। দুষ্টু হাসি দিয়ে আহনাফকে পেঁচানো শুরু করলো। আহনাফ গম্ভীর মুখে অদিতির হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে চলে গেল। আজ আলভি গেস্ট রুমে থাকার কারণে অদিতিকে আবার আহনাফের রুমেই ফিরে আসতে হয়েছে। অদিতি গুটিসুটি পায়ে আহনাফের রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। আহনাফ ল্যাপটপ হাতে নিয়ে ডিভানের ওপর বসেছিল। অদিতির রুমে আসার সাথে সাথে আহনাফ ল্যাপটপ রেখে অদিতির দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করে। অদিতি কোনো কথা না বলে চুপিসারে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আহনাফ ডিভানে বসে নিষ্প্রভ কণ্ঠে বলে, তোমার জন্মদিনের কথা আমাকে বলনি কেন? এমনি বলিনি, আমার জন্মদিন তো আপনার কাছে জরুরি কিছু না। আর আপনিই তো বলেছেন আপনার সাথে ফালতু কথা না বলতে। অদিতির পরিপক্ক উত্তর। আহনাফের পছন্দ হলো না মেয়েটা তার সামনে আসলেই ম্যাচিউর হয়ে যায়। নিজের স্বভাব সুলভ আচরণ করে না, কেমন যেন নিজের ব্যক্তিত্বের বিপরীত ধর্মী অদৃশ্য এক প্রাচীর তৈরি করে ফেলে। অদিতি আহনাফের সামনে আহনাফ গম্ভীর গলায় বলল, তুমি যেমন আছো তেমনই থাকো অদিতি। আমার সাথে খাপ খাওয়ানোর জন্য নিজেকে চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি আপনার সাথে নিজেকে খাপ খাওয়াতে চাই না। আমি শুধু চাই আমার আচরণে আপনি বিব্রত বোধ না করেন। আহনাফের এবার ভীষণ রাগ অনুভূত হলো অদিতির উপর। ডিভান ছেড়ে উঠে অদিতির সামনে দাঁড়িয়ে আহনাফ চিৎকার করে বলল, সমস্যা কি তোমার অদিতি? ভালো কথা বললেও পেঁচাও কেন? অদিতির অসহ্য লাগলো আজ নিজের ভেতরে অভিমান আর লুকিয়ে রাখতে পারল না সে। অদিতি বিছানা থেকে নেমে আহনাফের সামনে গিয়ে অশান্ত কণ্ঠে বলল, আমি যা বলি তাতেই তো আপনার সমস্যা। আমার ম্যাচিওর কথা বললে দোষ, না বললেও দোষ। আপনি সব সময় আমার খুদ ধরে বেড়ান। অদিতি ছলছল চোখে কথাগুলো বলে আহনাফের রুম থেকে বেরিয়ে গেল। লিভিং রুমে এসে মুখ ভার করে ডিভানে বসে পড়ল অদিতি। আহনাফের রাগে অগ্নিশর্মা হয়ে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়ল। তবে একটু পর মাথা ঠান্ডা হওয়ার সাথে সাথেই আহনাফের মনে খারাপ লাগা শুরু হলো। শুধু শুধু অদিতিকে কেন ধমক দেয় সে? মেয়েটা তো সে যেমন আচরণ করতে বলছে তেমন আচরণই করছে। আহনাফের এবার নিজের ওপরই রাগ উঠল। আহনাফ রুম থেকে বেরিয়ে অদিতিকে খুঁজতে শুরু করলো। তখনই আহনাফের চোখ পড়ল লিভিং রুমের দিকে। অদিতি ডিভানে বসে মুখ ফুরিয়ে টিভি দেখছে। আহনাফ অদিতির সামনে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, রুমে চলো অদিতি। অদিতি রিমোট হাতে নিয়ে টিভি চ্যানেল চেঞ্জ করতে করতে বলল, আপনি নিশ্চিন্তে আপনার রুমে ঘুমিয়ে পড়ুন। আলপি ভাইয়া যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি বলে দেব আমার ঘুম আসছে না, তাই টিভি দেখছি। মিথ্যা বলতে হবে না তোমাকে অদিতি। রুমে চলো বলছি, রাগিও না আমায়। রাগার মতো কিচ্ছু বলিনি, আপনি নিজেই বারবার আমাকে খোঁজাচ্ছেন। আহনাফ জানে না কিভাবে কারো অভিমান ভাঙাতে হয়। অন্য সময় হলে অদিতি কি করলো না করলো আহনাফ সেটা পাত্তাও দিত না, কিন্তু এখন আর অদিতিকে উপেক্ষা করতে পারে না আহনাফ, এক অজানা অনুরক্তির কারণে। আহনাফ কোনো কথা না বলে আচমকা অদিতিকে কোলে তুলে নিল। আরে কি করছেন আপনি? আমি বলছি না যাব না। তুমি আজকাল খুবই অসুস্থ হয়ে গেছো অদিতি। কোনো কথা শুনতে চাও না, আমার সাথে বেশি বাড়াবাড়ি করবে না। আহনাফ অদিতিকে কোলে করে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। অদিতির রাগে বিছানায় একপাশে হেলান দিয়ে চুপটি করে বসে থাকে। আহনাফ ড্রয়ার থেকে একটা গিফট বক্স বের করে অদিতির হাতে ধরিয়ে দেয়। গিফট বক্সটি দেখে অদিতির চোখ দুটো কৌতূহলে জল জল করে ওঠে। পরক্ষণে আহনাফের দিকে তাকিয়ে নিজেকে সামলিয়ে অদিতি নিজের মধ্যে আবার উদাসীন ভাব নিয়ে আসে। আহনাফ অবাক কণ্ঠে শুধায়, কি হলো, খুলে দেখবে না? এটা তোমার জন্য। কেন এনেছেন? জন্মদিনের প্রেজেন্ট হিসেবে এনেছি। কিন্তু আমার জন্মদিন তো কালকে চলে গেছে। কালকে জানতে পারলে কালকে আনতাম। অদিতি জিজ্ঞাসু দৃষ্টিতে আহনাফের দিকে চেয়ে থাকে। অদিতির চোখের ভাষা বুঝতে পেরে আহনাফ ইতস্তত বোধ করে বলে, এত প্রশ্ন না করে খুলে দেখো।
অদিতি বক্সটা খুলে দেখলো ভেতরে একটা হার্ট শেপের ডায়মন্ডের লকেট। লকেটটার মধ্যে এ লেখা। অদিতি অবাক বিস্ময়ে আহনাফের দিকে চেয়ে রইল। যেই আহনাফ তাকে বিয়ের পর থেকে সহ্যই করতে পারত না, আজ সেই আহনাফ তাকে জন্মদিনে উপহার দিচ্ছে। অদিতি লকেটটি হাতে নিয়ে বলল, আপনি কেন আমাকে এসব উপহার দিচ্ছেন? আমরা তো কয়েক বছর পর আলাদাই হয়ে যাব। আহনাফ ভাবেনি অদিতি এই মুহূর্তে এসে আলাদা হওয়ার কথা বলবে। প্রচণ্ড রাগ উঠল আহনাফের অদিতির উপর। আহনাফ কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে নেমে বালিশ হাতে নিয়ে ডিভানে শুয়ে পড়ল। অদিতি নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল আহনাফের দিকে, মনে মনে বলল, এখন কেন রাগ লাগছে আপনার? একসময় আপনি নিজেই তো আলাদা হতে চেয়েছেন। অদিতি লকেটের বক্সটি ডয়ারে রেখে শুয়ে পড়ল। অদিতি আর ডাকলো না আহনাফকে, মানানোর চেষ্টাও করল না। আহনাফ অনেক চেয়েছিল অদিতি তাকে ডাকুক, মানানোর চেষ্টা করুক। অদিতির এই বিমুখতা মন পোড়ালো আহনাফের। অদিতি এমন করছে কেন? আবার কি আগের মতো হওয়া যায় না? এই ম্যাচিউর অদিতিকে ভালো লাগছে না আহনাফের। মেয়েটা আগে যেমন ছিল তেমনি ভালো ছিল। দেখতে দেখতে আলভির চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আলভি এরই মধ্যে প্রিয়তার সাথে দেখা করিয়েছে অদিতি। প্রিয়তার ভাই প্রত্যয় আহনাফেরই অফিসে কাজ করে, কিন্তু বিষয়টি অদিতি জানে না। আলভি ব্যাগপত্র গুছিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আহনাফ মুড অফ করে ডিভানে বসে আছে। আলভি চলে যাচ্ছে মানে আবার অদিতি তার রুম ছেড়ে গেস্ট রুমে থাকতে চলে যাবে। অদিতিকে কিভাবে নিজের রুমে রাখা যায় সেটা নিয়েই আপাতত ভাবনায় মশগুল আহনাফ। এখনো অদিতির ওপর অধিকার বোধ দেখানোর মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি তাদের দুজনের মধ্যে। একটা অদৃশ্য জড়তার দূরত্ব রয়েই গেছে। অদিতিও চেষ্টা করেনি সেই দূরত্ব ঘোচানোর। আলভি আহনাফকে জড়িয়ে ধরে বলে, ব্রো আমি চলে যাচ্ছি বলে তুমি মুড অফ করে রেখেছো তাই না? চিন্তা করো না, 8 মাস পরে আমি এমনিতেও ফিরে আসবো। আহনাফ ভ্রু কুচকে মনে মনে ভাবে, তোর জন্য কেন আমি মুড অফ করে বসে থাকবো গর্দব? আমি তো অদিতির কথা ভেবে মুড অফ করে বসে আছি। আহনাফ আলভিকে দূরে সরিয়ে গম্ভীর গলায় বলল, সরে দাঁড়া আলবি, ঢং করিস না তো। খুব বিরক্ত লাগে কিন্তু আমার এইসব। আর আমার সামনে ফালতু বেসাল পারবি না। আলভি ভ্রু কুচকে বলল, আহনাফ ব্রো তুমি যে কখনোই মিষ্টি কথা বলবে না সেটা তো আমি জানি। আলভি এইবার অদিতির দিকে চেয়ে দুরন্ত হাসি দিয়ে বলল, মিষ্টি ভাবি, ভাইকে মিষ্টি মিষ্টি কথা কিভাবে বলতে হয় সেটা শিখিয়ে দিও। আর তোমার পরীক্ষার জন্য শুভকামনা রইল। ওর নাম অদিতি, মিষ্টি না। তোকে না করেছি না আমার স্ত্রীকে কোনো নিকনেম দিবি না? ভুলে গিয়েছিলাম আমি, সো সরি ব্রো। আলভি আরো কিছুক্ষণ কথা বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আলভির সাথে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিল আহনাফ। রাত 11টার দিকে আলভির ফ্লাইট। আলভিকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসতে আসতে প্রায় 12টা বেজে যায় আহনাফের। রুমের ভেতরে প্রবেশ করতেই বুকের ভেতরটা শূন্যতায় খা খা করে ওঠে আহনাফের। অদিতি নেই কোথাও, চলে গিয়েছে আবার গেস্ট রুমে। আহনাফের ভীষণ অভিমান হলো আজ। সে কি বলেছে আলভি যাওয়ার পর অদিতি আর তার রুমে থাকতে পারবে না? তীব্র অভিমান হায় হুতাশ করতে থাকে আহনাফ। আহনাফ অভিমানে হাঁসফাঁস করে বলতে থাকে, চলো, গিয়েছো তো যাও, যা ইচ্ছা করো, আমি আর খোঁজ নেব না তোমার। আহনাফ রাগে অভিমানে কটমট করে ল্যাপটপ হাতে নিয়ে ডিভানে বসে পড়ে। তখনই হঠাৎ আহনাফের কর্ণকুহরে অদিতির কান্না জড়িত কণ্ঠস্বর ভেসে আসে। আহনাফের হৃদয়টা অদ্ভুত যন্ত্রণায় থক করে ওঠে। আহনাফ হুড়মুড় করে গেস্ট রুমের সামনে এসে থমকে দাঁড়ায়। অদিতি মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আহনাফের বুকের ভেতরটা অস্থিরতায় ছটফট করে ওঠে। তার অদিতি কান্না করছে, কষ্ট পাচ্ছে। অন্তঃকরণে সূক্ষ্ম এক অনুভূতির সৃষ্টি হয় আহনাফের। আহনাফ নিজের আবেগ আর ধরে রাখতে পারে না, দৌড়ে ছুটে এসে অদিতিকে নিজের বুকের মধ্যখানে নিয়ে এসে মাথায় হাত বুলিয়ে অস্থির কণ্ঠে আহনাফ শুধায়, কি হয়েছে অদিতি? তুমি কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলো, আমি আছি না। ভয় পাচ্ছ তুমি একা থাকতে? চলো রুমে চলো, একা থাকতে হবে না তোমায়। অদিতি আহনাফের বুক থেকে মুখ তুলে অশ্রুসিক্ত টলমল চোখে কান্না জড়িত কণ্ঠে বলে, বাবা মারা গেছে। ভাইয়া হসপিটাল থেকে ফোন করে তাড়াতাড়ি যেতে বলেছে। বাবা আর অদিতি আম্মু বলে ডাক দিবে না আমায়, আর বাবার কণ্ঠস্বর শুনতে পাবো না আমি। কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে উঠল অদিতি। আহনাফ ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গেল।
কি বলে অদিতিকে সান্ত্বনা দেবে জানা নেই আহনাফের। আহনাফ আগলে নিল তার অদিতিকে নিজের প্রশস্ত বাহুডোরে। অদিতির চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া তপ্ত নোনা জলগুলো তীরের মতো বিঁধল আহনাফের হৃদয়ে। আহনাফ আজ উপলব্ধি করতে পারল তার মন তার পছন্দের বিপরীত স্রোতে প্রবাহিত হয়ে সর্বনাশ করে ফেলেছে। সেই আনস্মার্ট ভীতু টাইপের মেয়ে অদিতিকে ভালোবেসে ফেলেছে। অদিতির বাবা মারা যাওয়ার পর প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে। এই 1 বছরে অদিতির প্রাণবন্ত মুখশ্রী কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চোখ দুটো প্রায় সময় বিমর্ষ হয়ে থাকে তার। মনে হয় রাত জেগে কান্নাকাটি করে। আহনাফ সেই দিনের পর থেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে অদিতিকে সে আর ছাড়বে না, সারা জীবন আগলে রাখবে। তবুও অদিতির সাথে আহনাফের সম্পর্ক স্বাভাবিক হয়নি এবং আরও বিগড়ে গেছে বিভিন্ন কারণে। এখনো আলাদা রুমেই থাকে তারা। এরই মধ্যে অদিতির এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। বাবা মারা যাওয়ার পর দুশ্চিন্তা ও মানসিক কষ্টের মাঝেই পরীক্ষার প্রিপারেশন নিতে হয়েছিল অদিতিকে। আহনাফ অবশ্য যতটুকু সম্ভব অদিতির যত্ন করার সর্বোচ্চ চেষ্টা করেছে। অদিতি খুব ভালো করেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। অন্যদিকে আলভি আর প্রিয়তার বিয়ের ডেট ডিলে হয়ে গিয়েছে আলভির ব্যস্ততার কারণে। অদিতি প্রায়ই প্রিয়তার সাথে দেখা করতে যায়। প্রিয়তার সাথে অদিতির এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তবে অদিতি এখন আর খুব বেশি প্রয়োজন না হলে আহনাফের রুমের সামনে ঘেঁষে না। উল্টো আহনাফি বিভিন্ন ছুতোয় অদিতির সাথে কথা বলার জন্য গেস্ট রুমে চলে যায়। অদিতির সাথে এক মনোমালিন্যের দ্বন্দ্ব চলছে তার। এর কারণটা অবশ্য আহনাফ নিজেই। অদিতিকে ভালোবাসলেও সেই ভালোবাসাকে স্বীকার করার মানসিকতা এখনো তৈরি হয়নি আহনাফের। অদিতিকে আহনাফ ছাড়তে পারবে না কখনোই। অদিতিকে এখন তার লাগবেই, কিন্তু আপাতত নিজের অনুভূতিকে সুপ্ত রাখতেই চায় সে। নিজের প্রেস্টিজকে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে আহনাফ। আর আহনাফ জানে অদিতিকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে ইন্ট্রোডিউস করার সাথে সাথেই শুরু হয়ে যাবে তাকে আর অদিতিকে ঘিরে একের পর এক রমরমা নিউজ। অদিতিকে এখনো কোনো প্রশ্ন করা হলে সে সঠিকভাবে তার উত্তর দিতে পারে না। জড়তার ভয়ে আমতা করতে থাকে। এগুলো দেখলে সবাই কানাঘুষো শুরু করে দেবে অদিতিকে নিয়ে। বলবে দেশের নামকরা বিজনেসম্যান আহনাফ ওয়াহিদ বিয়ে করেছে একটা আনস্মার্ট আনকালচার্ড মেয়েকে। আহনাফ এসব শুনতে রাজি নয়। তাই বাহিরের দুনিয়ার সামনে আপাতত অদিতিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবে না আহনাফ। একজন টপ বিজনেসম্যান হিসেবে আহনাফের একটা প্রেস্টিজের ব্যাপার আছে। অদিতি পড়াশোনা করুক, স্মার্ট হোক, কমিউনিকেশন স্কিল শিখুক আগে, তারপরে সে অদিতিকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করাবে, তার আগে নয়। আহনাফ স্পষ্ট ভাষায় বলেছিল অদিতিকে, ঘরের ভিতরে আমি তোমাকে সম্পূর্ণ স্ত্রীর মর্যাদা আর অধিকার দেব অদিতি, কিন্তু নিজেদের বিয়ের অ্যানাউন্সমেন্ট বাইরে সবার সামনে এখন আমি করতে পারবো না। তোমাকে আমি অস্বীকার করবো না কখনো, কিন্তু সবার সামনে স্বীকার করে নিতে সময় লাগবে আমার। সেদিন অদিতির আত্মসম্মানে তীব্র আঘাত লেগেছিল। মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। অদিতি ছলছল চোখে আহনাফের দিকে চেয়ে বলেছিল, আপনার এই অল্প স্বল্প স্বীকৃতির কোনো প্রয়োজন নেই আমার। আমি চলে যাব এই অসঙ্গতিপূর্ণ সম্পর্ক ছেড়ে। আহনাফ অদিতিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, এমন কেন বলছো তুমি? আমি তো ঠকাচ্ছি না তোমায়, আমি তো তোমারই থাকবো। শুধুমাত্র তোমাকে আমি এখন কারোর সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবো না। আমার অফিসিয়াল কোনো পার্টি কিংবা ইভেন্টে স্ত্রী হিসেবে নিয়ে যেতে পারবো না। অদিতির রাগে ও অভিমানে কান্না করতে করতে আহনাফকে ধাক্কা দিয়ে নিজের থেকে সারিয়ে গেস্ট রুমে গিয়ে দরজা নক করে দিয়েছিল। আহনাফ অনেক মানানোর চেষ্টা করেছিল অদিতিকে, কিন্তু অদিতি তার কোনো কথা শোনেনি। এরপর থেকে আহনাফের সাথে তার দূরত্ব আরও বেড়েছে। অদিতি এখন উপেক্ষা করে আহনাফকে। যার কাছে নিজের স্ত্রীকে ভালোবাসার থেকে তার প্রেস্টিজ বেশি গুরুত্বপূর্ণ, সেই পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দেবে না অদিতি। এই বিষয়টি নিয়েই মূলত দ্বন্দ্ব চলছে আহনাফ আর অদিতির মধ্যে। অদিতি অভিমানে অনেকবার চলে যেতে চেয়েছে আহনাফের বাড়ি থেকে, কিন্তু আহনাফ অদিতিকে খুঁজে আবার ফেরত নিয়ে এসেছে। আহনাফের ভেতরেও এক ধরনের অপরাধবোধ কাজ করে সবসময়। অদিতির প্রতি তার সুপ্ত ভালোবাসার অনুভূতিকে উপেক্ষা করতে পারে না সে। অদিতিকে সেজন্য বাসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করে আহনাফ। অদিতির জন্য নামি দামি গিফট, শাড়ি, জুয়েলারি কিনে আনে আহনাফ, কিন্তু অদিতির রাগে অভিমানে সেইগুলো কখনো ছুঁয়েও দেখেনি। অদিতিকে নিজের রুমে ফিরে আসার জন্য বারবার অনুরোধ করেছিল আহনাফ, কিন্তু অদিতি আসেনি। অনেক সময় সে নিজেই গেস্ট রুমে অদিতির নৈকট্য পাওয়ার জন্য ছুটে গিয়েছে। আহনাফ এই 1 বছরে অনেকবার অদিতিকে স্ত্রী হিসেবে ভালোবেসে নিজের কাছে টেনে নিতে চেয়েছে, কিন্তু অদিতি আত্মাভিমানে আহনাফকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি।
অদিতির সাথে যখনই ইন্টিমেট হতে চেয়েছে আহনাফ, তখনই অদিতি কাটা কাটা প্রশ্নের তীর ছুড়ে দিয়েছে আহনাফের দিকে। যেই মেয়েকে সবার সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে বিব্রত বোধ হয় আপনার, বাসায় ফিরে সেই মেয়ের কাছে শান্তি পাওয়ার জন্য ছুটে আসেন কেন? হ্যাঁ, আমি না আনস্মার্ট, আনকালচার, ভীতু টাইপের মেয়ে? তাহলে এখন আবার আমাকে চাই কেন আপনার? অদিতির কাটা কাটা প্রশ্নগুলো আহনাফের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে বারবার। আহনাফ অপরাধীর ন্যায় বলেছে, আমি তো তোমাকে সবার সামনে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবো অদিতি। আমি তো বলিনি আমি তোমাকে আর কখনো স্ত্রী হিসেবে পরিচয় করাবো না, কিন্তু সবার সামনে তোমাকে পরিচয় দেওয়ার সাথে সাথেই তোমাকে অনেক ধরনের প্রশ্ন করা হবে। কোনো ইভেন্টে কিংবা পার্টিতে তোমাকে আমার স্ত্রী হিসেবে নিয়ে যেতে হলে তোমাকে সেখানে কনফিডেন্টলি কথা বলতে হবে, যেগুলো তুমি এখনো শিখোনি। আমার ব্যক্তিগতভাবে এখন সব বিষয় নিয়ে কোনো সমস্যা না থাকলেও আমি চাই না আমার স্ত্রীকে মানুষ আনস্মার্ট, আনকালচার ভাবুক। অদিতি তাচ্ছিল্যের স্বরে বলল, তাহলে যেদিন আমি স্মার্ট আর সাহসী হব, যেদিন আমার কমিউনিকেশন স্কিল ভালো হবে, সেই দিনই আমার কাছে স্বামীর অধিকার দাবি করতে আসবেন, তার আগে নয়। আহনাফ অসহায় দৃষ্টিতে চেয়ে রইল অদিতির দিকে। বুকের ভেতরটা যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠল। আহনাফ মলিন মুখে গেস্ট রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই অদিতি গম্ভীর স্বরে বলল, একদিন আপনি নিজ থেকে আপনার জড়তা, অস্বস্তি আর প্যাস্টিস সব কিছু ভুলে পুরো দুনিয়ার সামনে চিৎকার করে আমাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করবেন, আহনাফ ওয়াহিদ। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। তখন আপনি অদিতিকে আর কোথাও খুঁজে পাবেন না, দেখে নিন। আহনাফ অস্থির হয়ে অদিতির দু গালে আলতো করে স্পর্শ করে বলল, এভাবে বলো না দিদি, তোমাকে আমি কোথাও হারিয়ে যেতে দেবো না। তুমি সবসময় আহনাফে থাকবে। আমি তো বলেছি তোমাকে সবার সামনে স্ত্রী হিসেবে পরিচয় করাবো আমি, কিন্তু এই মুহূর্তে না, একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো প্লিজ। তোমার সব চাহিদা আমি পূরণ করব। তুমি যা চাইবে তাই এনে দেবো আমি। তোমাকে আমার স্ত্রী হওয়ার সমস্ত অধিকার আমি দিব অদিতি। সব অধিকার দিবেন, অথচ দুনিয়ার মানুষের সামনে স্ত্রী হিসেবেই পরিচয় দিতে পারবেন না। আমার ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্য নেই আপনার কাছে। আপনার কাছে তো শুধু আপনার প্রেস্টিজই বড়। তাহলে আমাকে ছেড়ে এমন কোনো মেয়েকেই বিয়ে করুন যাকে সবার সামনে গর্ব করে পরিচয় করে দিতে পারবেন। তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারবো না অদিতি। আমি তোমাকে। আহনাফ কথা সম্পূর্ণ না করে থেমে গেল এক অব্যক্ত জড়তার কারণে। অদিতি ও আহনাফের সুখ মুখ দেখে ভালোবাসি শব্দটি শোনার আগ্রহ দেখালো না। তার এরকম ঠুনকো ভালোবাসার কোনো প্রয়োজন নেই। অদিতি গম্ভীর গলায় বলল, আমার কাছে আর আসবেন না আপনি এখন থেকে, আর আপনাকে স্বামী হিসেবে মানি না আমি। আমার রুম থেকে বেরিয়ে যান। গেস্ট রুমের দরজার দিকে মলিন চোখে চেয়ে আহনাফ আগের ঘটনাগুলো মনে করছিল। এখন আর অদিতি আহনাফের কোনো ব্যাপারে মাথা ঘামায় না। আহনাফ যাতে যখন তখন গেস্ট রুমে প্রবেশ করতে না পারে সেজন্য দরজা লক করে রাখে অদিতি। আজও অদিতি দরজা আটকিয়ে রেখেছে যাতে আহনাফ তার কাছে আসতে না পারে। আহনাফ গেস্ট রুমের দরজা নক করে অনেকক্ষণ অদিতিকে রিকোয়েস্ট করেছে দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু অদিতি দরজা খোলেনি। আহনাফও দরজার সামনে বসে বলল, তুমি দরজা না খুললে আমি সারা রাত এখানে বসে থাকবো। আজমেরি ওয়াহিদ নিজের ছেলে আর ছেলের বউয়ের এসব কাণ্ড কারখানা দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এই এক বছরে বাড়িতে এসব ঘটনাই ঘটে চলেছে। তাদের মধ্যকার মনোমালিন্য যে কবে শেষ হবে? আজমেরি ওয়াহিদ এক চাপা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন নিজের রুমে। আহনাফ সারা রাত গেস্ট রুমের দরজার বাইরে বসে রয়েছিল এক পলক অদিতিকে দেখার জন্য। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে আহনাফ। সকালে ঘুম ভাঙার পরও অনেকক্ষণ অদিতিকে ডেকেছে সে। অদিতির সাড়া না দেওয়ায় আহনাফ বাধ্য হয়ে নিজের ঘরে চলে যায়। আহনাফ উদাসীন হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। যাওয়ার আগে গেস্ট রুমের দিকে অনেকক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকেছে সে। অদিতির বিমুখতায় হৃদয় পড়ছে আহনাফের, সাথে নিজের উপর প্রচণ্ড রাগ উঠছে তার। কেন সে গ্রহণ করতে পারছে না সবার সামনে অদিতিকে? হোক না সে আনস্মার্ট কিংবা ভীত, কিন্তু এই অদিতিকেই তো হৃদয়ে জায়গা দিয়ে ফেলেছে সে। কবে কাটবে তার এই জড়তা, এই অস্বস্তি? অদিতি ভাবলেশীল হয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে। ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছে অদিতি। নিজের আশেপাশের প্রত্যেকটি মানুষের উপর এক আকাশ পরিমাণ অভিমান এসে ভর করেছে অদিতির মনে। আহনাফের যত্নগুলো আদিক্ষেতা ছাড়া আর কিছুই মনে হয় না অদিতির কাছে। বাবার বাসায়ও ফিরে যেতে পারে না সে মা আর ভাবির জন্যে। কত করে অদিতি বলেছে আহনাফের সাথে সে থাকতে চায় না।
আহনাফ তাকে নিয়ে বিব্রত বোধ করে সবার সামনে কিন্তু তার মা আর ভাবি একটা কথাই বলে অদিতিকে, ধৈর্য ধরো, সহ্য করে নে। আর কত সহ্য করবে সে? কেন সহ্য করবে? যাওয়ার কোনো জায়গা না থাকায় সারা রাস্তা এদিকে এদিক ঘুরে বেরিয়েছে, কিন্তু আহনাফ আবার খুঁজে বাসায় নিয়ে এসেছিল তাকে। অদিতি সিদ্ধান্ত নিয়েছে আহনাফ তাকে ডিভোর্স না দিলেও সে ঠিকই আহনাফকে ডিভোর্স দিয়ে দেবে। বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব খোঁজার চেষ্টা করছে অদিতি, কিন্তু ভাগ্য সায় দিচ্ছে না। আহনাফের তার জন্য কিনে আনা দামি দামি শাড়ি গহনাগুলোর দিকে তাচ্ছিল্যের নজরে চেয়ে থাকে অদিতি। এত দামি দামি জিনিসপত্র পেয়েই কি লাভ যদি স্বীকৃতি না পায়? আহনাফ মাত্র মিটিং শেষে নিজের ক্যাবিনে এসে বসেছে। অদিতিকে ইতিমধ্যে 3 থেকে 4 বার কল করেছে আহনাফ, কিন্তু অদিতি তার কোনো কল রিসিভ করেনি। হৃদয় শূন্যতায় খা খা করছে আহনাফে, আর পারছে না সে নিজেও এভাবে থাকতে। অদিতির ফ্যাকাশে মুখটা দেখলে আহনাফের দম বন্ধ হয়ে আসে। আহনাফ স্বগতোক্তি করে বলতে থাকে, আর পারবো না আমি তোমাকে এভাবে অবহেলা করতে। যে যাই বলুক সবার সামনে এইবার আমি নিজের স্ত্রী হিসাবে তোমাকে স্বীকার করে নিব অতিথি। নিজের সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আর কর্মক্ষেত্রের কারো কাছ থেকে আমি আর বিব্রত বোধ করে তোমাকে লুকিয়ে রাখবো না। তোমাকে সবার সামনে স্বীকৃতি দেবো। আমি সবার সামনে চিৎকার করে বলবো, তুমি আমার অদিতি, আহনাফের অদিতি, আহনাফের বিয়ে করা স্ত্রী। তখনই নাবিলা আহনাফের কেবিনে প্রবেশ করে। আহনাফের মলিন মুখশ্রীর দিকে চেয়ে মৃদু হাসি দেয় নাবিলা। এই 1 বছরে বিভিন্নভাবে আহনাফকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা নাবিলা করেছে, কিন্তু আহনাফ কখনোই ফিরে তাকায়নি তার দিকে। ধীরে ধীরে নাবিলার আহনাফের প্রতি মোহ কেটে গিয়েছে। প্রত্যয়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হয়েছে। প্রত্যয়ের কাছ থেকে নাবিলা জেনেছে আহনাফের বিয়ের কথা। প্রিয়তা অদিতির বান্ধবী হওয়ায় প্রিয়তার কাছে সকল বিষয় শেয়ার করে অদিতি। প্রিয়তার মাধ্যমে প্রত্যয় জেনেছে আহনাফের বিয়ের ব্যাপারে, আর তার মাধ্যমেই জেনেছে নাবিলা। তবে তার অফিসের অন্যান্য স্টাফদের কাছে বিষয়টা না রটানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যয় আর নাবিলাও অধীর আগ্রহে অপেক্ষা করছে আহনাফ কি করে সেটা দেখার জন্য। নাবিলা নিজের কৌতূহল আর দমিয়ে রাখতে না পেরে বলেই ফেলে, স্যার বিয়ে যখন করেছেন অ্যানাউন্সমেন্টটা এবার করেই ফেলেন। নাবিলার কথা শুনে আহনাফ অবাক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। নাবিলা মৃদু হেসে বলে, প্রত্যয়ের কাছ থেকেই আমি এসব কিছু জেনেছি। প্রত্যয়ের বোন নাকি আপনার স্ত্রী, মানে ম্যাডামের বান্ধবী। তবে আমরা কিন্তু আর কাউকে আপনার বিষয়ে কিছু বলিনি স্যার। আহনাফ এইবার ইতস্ততা বোধ করে বলে, আপনার ম্যাডামের সাথে আমার মার অভিমান চলছে। আমার বেগম খুবই রেগে আছেন। নাবিলা ভ্রু জোড়া কুঞ্চিত করে বলে, রেগে থাকার মতো কাজ করলে রাখবেন না। আহনাফ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, মিস নাবিলা, আপনার কাছে আমার অনুরোধ, এখন অফিসে কিছু রটাবেন না। আমি চাই আমার মুখে সবাই আমার স্ত্রীর ব্যাপারে জানুক। কালকে একটা প্রেস কনফারেন্স ডেকে আমি সবার সামনে আমার স্ত্রী অতিথিকে পরিচয় করিয়ে দেব। নাবিলা মুচকি হেসে বলে, ওকে স্যার। আহনাফ মনে মনে ভাবে, আমার বেগম সাহেবা, আপনার অভিমান এবার ভাঙ্গাবার পালা। আজকে বাসায় গিয়ে তোমার সব রাগ অভিমান দূর করবে তোমার স্বামী।